আর যারা রেগুলার ক্লাস করেছেন এমন 2 জন হ্যান্ড রেজ অপশনে চাপ দিবেন। রেগুলার ক্লাস যারা যারা করেছেন 2 জন হ্যান্ড রেজ অপশনে চাপ দিবেন। মিউট করে দাও, প্রথম 2-3 জনকে মিউট করে দাও। রাহাত বলছেন। ওয়ালাইকুম সালাম, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। 2 জন কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর আপনার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বোর্ড কেমন জানি সাদা সাদা, বোর্ড দেখতে কি সমস্যা হচ্ছে? প্রতি শব্দে বিপরীত শব্দ। 24 ঘন্টায়? চারটা, 3টা 4টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন বলছেন হাসপাতালে আছেন, ক্যামেরা অফ থাকুক, সমস্যা নেই। এখন মূল বিষয়টা হচ্ছে যে চাকরির পড়া, নিবন্ধন পাশ করা না করা এটা আপনার হাতের উপর নির্ভর করবে। মানে আপনি আসলে কিভাবে পড়তেছেন এটা হচ্ছে মূল কথা। এখন আজকে আমরা আলোচনা করবো মূলত, ওকে, আজকে আমরা মূলত আলোচনা করব পদ প্রকরণকে নিয়ে। পদ প্রকরণ, খাবার পানি দিন। পদ প্রকরণ নিয়ে, তাহলে সবাইকে যার যার কাছে বোর্ড বই আছে বোর্ড বইটা একটু ধরবেন। ওকে, এখন আসুন, আজকে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে খুবই আগ্রহী, এদের জন্য খুবই কষ্ট হয় যে আমরা আপনাদেরকে চাইলে অনেক কিছু দিতে পারি না। আবার অনেকে আছেন খালি ঘুমান, যে আসলে ঘুম আর ঘুম। হ্যাঁ, এরা, এটা একটা ঝামেলা। আমরা প্রথমে যাবো আজকে পদ প্রকরণ। পদ প্রকরণ লেকচার শিটের চাইতে বোর্ড বইটা ধরলে সবচেয়ে ভালো হয়। বোর্ড বই যাদের কাছে আছে বোর্ড বই ধরবেন, বোর্ড বই ধরবেন। একজন লিখছেন মিমি, সার্বভৌম সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ, এই শোনেন, আগে বুঝতে হবে এটা সন্ধি সাধিত কিনা। হ্যাঁ, এটা সন্ধি স্যার এর সাধিত জন্য না। একটু সমস্যা হয়েছে স্যার, এটা তো স্যার সার্বভৌম প্রত্যয় সন্ধি, সাধিত। জি, প্রত্যয় সাধিত, জি, এটা সন্ধি সাধিত না। তাহলে স্যার এর যদি সন্ধি রিলেটেড প্রশ্ন আসে তাহলে কি ওই যে সর্বভূমি মানে যোগ স্ন যেটা ওইটাই দিয়ে দিতে উত্তরে হবে? এরকম থাকলে উত্তর দিয়ে আসবেন, কিন্তু এটা সন্ধি সাধিত না, এটা প্রত্যয় সাধিত। ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আজকে আমরা প্রথমে যাব প্রকৃতি ও প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রকৃতি, সরি, পদ প্রকরণ নিয়ে যাব। পদ মানে কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? এক একটি পদ বলা হয়। পদ প্রথমত 2 প্রকার, একটার নাম হচ্ছে সব্যয় পদ, আর এটার নাম হচ্ছে অব্যয় পদ। পদ প্রথমত 2 প্রকার, একটার নাম কি? সব্যয় পদ, অপরটির নাম হচ্ছে অব্যয় পদ। সব্যয় মানে যেটার ব্যয় আছে, যেটার চেঞ্জ আছে, যেটার পরিবর্তন করা যায় তাকে বলে সব্যয় পদ, আর যেটিকে পরিবর্তন করা যায় না তাকে বলে অব্যয় পদ। যেটাকে পরিবর্তন করা যায় না, যেটার কোনো চেঞ্জ নাই, তাকে বলে কি? অব্যয় পদ। শেষ। এখন আমরা প্রথমে শুরুই করব আমাদের আজকের ক্লাস অব্যয় পদ দিয়ে। এখানে দেখো, অব্যয় পদ দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করবো। বোর্ড বই বের করুন, অব্যয় পদ অথবা লেকচার শিট, যার কাছে যেটা আছে। পদ প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে হবে এটা। অনেক সময় আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হয়, একটা ব্যাকরণের একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় সম্পৃক্ত আমাদের। তাহলে একটা অধ্যায় যেহেতু আরেকটা অধ্যায়ের সাথে সম্পৃক্ত, এই জন্য বাস্তবতাটা বুঝে শুনে একটু আসবেন যে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নাই, যার কোনো পরিবর্তন নাই, তাকে আমরা কি বলি? অব্যয় পদ। ন ব্যয়, যার ব্যয় নাই, পরিবর্তন নাই, তাকে আমরা কি বলি? অব্যয় পদ। অব্যয় পদ 4 প্রকার। একটার নাম হচ্ছে সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। এই অব্যয় হচ্ছে আমাদের 4 প্রকার। বাংলা ভাষায় অব্যয় পদ কয় প্রকার? 4 প্রকার। বাংলা ভাষায় অব্যয় পদ কত প্রকার? 4 প্রকার। পড়ুন। অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, সমুচ্চয় অব্যয়। আমরা প্রথমে যাব সমুচ্চয় অব্যয়। অব্যয়টাকে চিনতে হবে আপনার। অব্যয়কে খুঁজে খুঁজে বের করার আগে অব্যয়টা চিনতে হবে যে অব্যয়টা কি। প্রথমে দেখুন সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয় বলতে আমরা আসলে কি বুঝি? সমুচ্চয় অব্যয় বলতে আমরা আসলে কি বুঝি এটা একটু দেখতে হবে। আচ্ছা, লেকচার শিটের চাইতে স্লাইডে অনেকটা সুন্দর করে সাজানো ছিল। লেকচার শিটটা বোঝানো একটু কঠিন, কারণ 2-একটা উদাহরণও ভুল আছে। সমুচ্চয় অব্যয়ের সংজ্ঞাটা পড়ুন। সমুচ্চয় অব্যয়ের সংজ্ঞা কি? যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয় অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। 2টা বাক্যের মাঝে কখনো কি করে? সংযোজন, কখনো কি করে? বিয়োজন, অথবা কখনো সংকোচন ঘটায়। 3টা কাজ করে: সংযোজন, বিয়োজন এবং সংকোচন। সংযোজন, বিয়োজন এবং সংকোচন 3টা কাজ করে। তাহলে সংযোজন মানে কি, বিয়োজন মানে কি, সংকোচন মানে কি, এই 3টা বিষয় আমি একটু দেখাচ্ছি।
সংযোজন বলতে আমরা কি বুঝি? পৃথিবীর যে কোনো প্রান্তের একটা শব্দ দেখে যেন আপনি উত্তর দিতে পারেন। প্লাসে প্লাসে কি হয়? প্লাস, মাইনাসে Plus. মাইনাসে কি হয়? মাইনাস, Minus. হ্যাঁ, মাইনাসে মাইনাসে Plus. প্লাস। মাইনাসে প্লাস হয়। বিয়োজন, বিয়োজন মানে কি? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাসে প্লাসে কি হয়? Minus. মাইনাস। আমি 4টা বাক্য লিখবো, এই 4টা বাক্য যদি আপনি বুঝেন, আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত শব্দ আছে আপনি সব ধরতে পারবেন। এই 4টা শব্দ আপনাকে বুঝতে হবে, 4টা বাক্য। আবার বলুন, সমুচ্চয়ের সংজ্ঞাটা আরেকজনে বলুন দেখে দেখে। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন ও সংকোচন ঘটায় তাকে সমস্যই অব্যয় বা সমন্বয় বাচক অব্যয় বলে। তাহলে এখানে কি বুঝেছেন? দুইটা বাক্যের মাঝে বসবে এমন একটা পদ, কখনো সংযোজন করে, কখনো বিয়োজন করে, কখনো সংকোচন করে। তার মানে এমন একটা অব্যয়, অব্যয়টা হচ্ছে এখানে এমন একটা পদ যে পদটা কি করে দুইটা বাক্যের মাঝে অথবা বাক্যস্থিত দুইটা পদের মাঝে বসে কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন ঘটায়। তার মানে সে ভীতু, ভয় পায়, একা একা আসে না, দুইটা বাক্যের মাঝে অথবা বাক্যস্থিত দুইটা পদের মাঝে বসে। আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি। 4টা বাক্য দেখুন, এই 4টা বাক্য যদি বুঝেন দুনিয়া সব বুঝবেন। 4টা বাক্য বুঝেন না, আপনি কিচ্ছু বুঝেন না দুনিয়ার। আমি অনেক পড়িনি, আমি অনেক পড়িনি তাই চাকরি পাইনি। আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি। কয়টা বাক্য লিখলাম? 4টা। কিন্তু চাকরি পেয়েছি। এই দুইটা বাক্যের মাঝখানে দেখুন কিছু অব্যয় আছে। কোনটা অব্যয় আসলে? যে তাই আর কিন্তু, বলুন কোনটা কোনটা তাই অব্যয় বলুন তো। কিন্তু, তাই কিন্তু, তাই তাই কিন্তু। এখন আমাকে একটু বলতে হবে যে কোনটা সংযোজনের কাজ করে, কোনটা বিয়োজনের কাজ করে, কোনটা সংযোজক আর কোনটা বিয়োজক। আমি অনেক পড়েছি, এটা কি হাবোধক না নাবোধক? আবোধক। হাবোধক মানে প্লাস। চাকরি পেয়েছি, হাবোধক না নাবোধক? হাবোধক, আবোধক। দুই পাশে দুইটা হাবোধক হলে মাঝখানে যে অব্যয়টা আছে এটা কি সংযোজক অব্যয় না বিয়োজক অব্যয়? সংযোজন অব্যয়, সংযোজনের কাজ করলে তার নাম সংযোজক অব্যয়, আর বিয়োজনের কাজ করলে তার নাম বিয়োজক অব্যয়। শেষ। সংযোজনের কাজ করলে তার নাম সংযোজক অব্যয়, আর বিয়োজনের কাজ করলে তার নাম হচ্ছে বিয়োজক অব্যয়। 2 নম্বর বাক্যটা দেখুন, আমি অনেক পড়েছি, এটা প্লাস না মাইনাস? প্লাস, প্লাস। 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 চাকরি পাইনি, এটা কি প্লাস না মাইনাস? মাইনাস, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হলো? তাহলে এখানে আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি। কিন্তু এটা কি কি ধরনের অব্যয়? বিয়োজক অব্যয় স্যার, কিন্তু শব্দটা কি অব্যয়? বিয়োজক অব্যয় স্যার, বিয়োজক অব্যয়। কেন? একটা প্লাস একটা মাইনাস হয়েছে, মাইনাস, একটা প্লাস হয়েছে একটা মাইনাস হয়েছে, তাই এটাকে বলে কি? বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয়, ওকে, এরপরে আসুন, এরপরে কি আছে? 3 নম্বর বাক্যটা দেখুন, আমি অনেক পড়িনি। হাবোধক না নাবোধক? নাবোধক না স্যার, আবোধক। নাবোধক। নাবোধক। তাহলে পরেরটা চাকরি পাইনি, এটা কি হাবোধক না নাবোধক? নাবোধক, নাবোধক। তাহলে একটা হাবোধক একটা নাবোধক, দুইটা দুই ধরনের বাক্য হলো। একটা হাবোধক একটা নাবোধক, দুইটা দুই ধরনের বাক্য হলো। তাহলে এইটার নাম কি? সংযোজক অব্যয় না বিয়োজক অব্যয়? বিয়োজক। বিয়োজক অব্যয়। আমি অনেক পড়িনি তাই চাকরি পাইনি, দুই পাশে দুইটাই না, তাহলে এটার নাম কি? সংযোজক না বিয়োজক? সংযোজক। সংযোজক। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। লাস্টের বাক্যটা দেখুন, আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি, কিন্তু চাকরি পেয়েছি। বুঝতে পারছেন এটা? এখন আসুন, আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি, এটা কোন বাক্য? বিয়োজক অব্যয় স্যার, তাহলে দেখুন, বিয়োজক সমুচ্চয় অব্যয় মানে কি? দুইটা বাক্যের মাঝে বসে এমন একটা অব্যয় যে অব্যয়টা কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন, 3টা কাজ করে। কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচনের কাজ করে, তার নাম হচ্ছে কি? হ্যাঁ। সমুচ্চয় অব্যয়। আমি মাত্র 2টা পড়িয়েছি, একটা সংযোজন একটা বিয়োজন। তাহলে সংকোচন স্যার। এটা পড়াইনি এখনো, সংকোচনে পড়ে আসবো। এই 2টা বোঝার চেষ্টা করুন। জি স্যার, এই দুটো মোটামুটি বুঝছি। আচ্ছা, এই 2টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো জি কোনো স্যার। সমস্যা থাকলে বলুন। সংযোজনের কাজ করলে সংযোজক, বিয়োজনের কাজ করলে তাকে বলি বিয়োজক, বিয়োজক, সংকোচনের কাজ করলে তাকে আমরা কি বলি? সংকোচক অব্যয়। সংযোজন, বিয়োজন, সংকোচন, এই 3টা শব্দ আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। সংযোজন, বিয়োজন, সংকোচন। তাহলে আমরা প্রথমে 2টা বললাম যে সমুচ্চয় অব্যয়।
মানে ভীতু। সে একটা বাক্যের মাঝে বসে, একটা বাক্যে সবসময় কোথায় বসে? মাঝে বসে। মাঝে বসে কখনো কখনো কি করে? সংযোজন করে। সং- আবার কখনো কখনো কি করে? বিয়োজন বিয়োজন করে। আবার কখনো আবার সংকোচন করে। শেষ। তাহলে এখন জি আসুন, স্যার। সংকোচন আর বিয়োজন একই কথা, সংকোচন আর বিয়োজন একই কথা, কিন্তু পার্থক্যটা হলো সংকোচন মানে কি? কর্তা এমন কোনো একটা কাজ করে বলবে যে বাক্যের মাধ্যমে কর্তা সংকোচ বোধ করে। যদি কর্তা সংকোচ বোধ করে তার নাম হচ্ছে সংকোচক, আর যদি সংকোচ বোধ না করে তার নাম হচ্ছে বিয়োজক। ধরেন আমি আপনাকে এখানে একটা কথা বললাম, সেটা হচ্ছে রহিম অনেক ভালো, অথবা আপনি যে কাউকে বললেন যে ভাই আপনি তো অনেক ভালো, কিন্তু আপনি একটা চোর। এবার আপনার ভাইয়ের কি খবর? হ্যাঁ বলুন, ভাইয়ের কি? এবার যখন ভাইকে বললেন ভাই আপনি একটা চোর, তখন ভাইয়ের মান সম্মান কি বাড়লো না কমলো? স্যার কমলো। ভাই কি সংকোচ বোধ করবে না করবে না? করবে স্যার। স্যার করবে। ইয়ো ইয়ো ভাব, হ্যাঁ আমি একটা চোর, এটা বলবে? না না স্যার। স্যার। হ্যাঁ, কারো ভাই আছে এমন এই কথা বলার পর এই কথা বলবে? না না স্যার। স্যার। তাহলে যদি কোনো বাক্যের মাধ্যমে কর্তা সংকোচ বোধ করে তার নাম হচ্ছে সংকোচক অব্যয়। সংকোচক আর বিয়োজক দুইটাই সমান। আর যখন পরীক্ষা আসে তখন দুইটা কনফিউজড করে আসে না, দুইটা সেম এক ধরনের প্রশ্নে আসে, বেশি কঠিনও করে না। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটু শিটে যাই। সমুচ্চয় জি অব্যয়। স্যার। অনন্য অব্যয়ের মধ্যে আমরা প্রথমে যাব সমুচ্চয়ী। সমুচ্চয়ী কই? সংযোজন, বিয়োজন, সংকোচন। আচ্ছা, উদাহরণ তো দেয় নাই, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে এরপরে যাবো আমরা অনন্যয় অব্যয়। এর আগে একটা চেক করি আপনাকে, রহিম কিংবা করিম কাজটির জন্য দায়ী, কিংবা এটা কোন অব্যয়? সংযোজক না বিয়োজক? কিংবা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা আসলে কিসের জন্য দায়ী? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন? স্যার এটা মনে হয় বিয়োজক হবে। বিয়োজন অবশ্যই। হয়তো সংযোজন, হয়তো রহিম, নয়তো করিম। প্লাস মাইনাস, প্লাস মাইনাস। হয়তো মন্ত্রকে সাধন করেন, মানে আপনি চাকরি পান, হয়তো আপনি মইরে যান। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মরার অধিকার তো আপনার হাতে নাই, আপনার হাতে শুধু বাঁচার অধিকার আছে। খাইলেও বাঁচতে হবে, না খাইলেও বাঁচতে হবে। পৃথিবীতে কোনো প্রাণীকে তার মরার অধিকার দেয়নি। আত্মহত্যা মহাপাপ। তার মানে হয়তো চাকরি পান, নাহলে মইরা যান, দুইটা থেকে একটা, কোনটা করবেন? স্যার চাকরি পাইতে হবে। আচ্ছা, এখন আসুন, তাহলে এখন আসুন, এটার নাম হচ্ছে বিয়োজক অব্যয়। তাহলে অনন্যয় অব্যয়, অন্যয় শব্দের অর্থ হচ্ছে অলংকার। মেয়েরা বলুন, যে অলংকার কেন ইউজ করেন? অলংকার ইউজ না করলে কোনো সমস্যা হবে? সৌন্দর্যের না জন্য। না সুন্দর দেখা যাওয়ার জন্য অলংকার ইউজ করি। মানে একটা বাক্যের মধ্যে অলংকার অব্যয়, অনন্যয় অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে বাক্যটা ছাড়াও আমার বাক্যটা, যে শব্দটা ছাড়াও আমার বাক্যটা পুরো স্বাধীন, অন্য কোনো পদের সাথে কোনো সম্পর্ক রাখে না, তার নাম হচ্ছে অনন্যয় অব্যয়। দেখুন, মরি মরি কি সুন্দর প্রবাদের রূপ। প্রথম শব্দটা দেখুন, মরি মরি। এই বাক্যের মধ্যে মরি মরি শব্দটা বাদ দেন তো দেখি। মরি মরি বাদ, কি সুন্দর প্রভাতের রূপ বললেও আমার বাক্যের অর্থ সঠিক। কি সুন্দর প্রভাতের রূপ। যদি আমি বলি কি সুন্দর প্রভাতের রূপ, তাহলে আমার বাক্যটা সম্পূর্ণ সঠিক। তাহলে এখানে মরি মরি শব্দটা কি অতিরিক্ত দেয় নাই? বলুন, জি মরি স্যার। মরি কি অতিরিক্ত দিয়েছে? জি জি স্যার। তাহলে এটার নাম কোন পদ? অনন্যই অব্যয় স্যার। সবগুলো পড়বেন, যেগুলো বোল্ড করা। আপনি আমাদের জিজ্ঞাসা করলেন স্যার ক্লাস নিয়ে চলে যাবেন? হ্যাঁ আমি যাব। না আমি যাব না। তাহলে এই হা বা না বাদ দিলে আমার বাক্য সঠিক। আমি আজ যাব, আমি পারবো, নিশ্চয়ই পারবো বলবো না। আপনি যখন বলেছেন ব্যস্ত, আমি যাব, ব্যস্ত না বলে যদি বলতেন আমি যাব, তাও সঠিক। আপনি যা জানেন তা তো ঠিকই বটে। ও, পায়ে বড্ড লেগেছে।
রাস্তা দিয়ে হাঁটতেছেন, চট করে হুচট একটা খাইছেন, তখন আপনি কি বলেন? উফ বলে বলা তো। ও বলেছেন। এটা কি শিখাই দিতে হয়? এই বলো বলো বলো, উফ। হ্যাঁ, না স্যার। না স্যার। হ্যাঁ, ধরেন আপনার সাথে ছোট একটা বাচ্চা নিয়ে হাঁটতেছেন, হ্যাঁ, বাচ্চাটা হুচট খেয়েছে, তখন আপনি বলেন, এ বাবা বলো বলো বলো, উফ। হুম, এটা আমরা হ্যাঁ, না ন্যাচারালি স্যার। বলি। না স্যার। এটা এটা আমরা ন্যাচারালি বলি, উফ। বাহ, পাখিটি কি সুন্দর। আচ্ছা বলুন তো, আপনারা কি মরি মরি শব্দটা ব্যবহার করেন? জি স্যার। ধরেন আপনার সাথে আপনার বাসায় আপনার বান্ধবী একটা কিউট বাচ্চা নিয়ে আসলো, বাচ্চাটা দেখে আমরা সচরাচর কি বলি? ওয়াও, কি কিউট বেবি। এবার বান্ধবী খুব খুশি, হ্যাঁ আমার বাচ্চাটাকে কিউট বলেছে, ওয়াও বলেছে। এবার আপনি যদি বলেন, মরি মরি, কি সুন্দর বাচ্চা, তখন আপনার বান্ধবী চিন্তা করবে, হাই হাই, তুই মর, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মর, আমার বাচ্চাটা চোখ দিয়ে ফেলাইছস, এই করছস এই করছস। কেন? যে এই মরি মরি বললে আমরা এটা প্রচলিত শব্দ না, আমাদের প্রচলিত ওয়াও কি কিউট, এটা প্রচলিত। তাহলে এটার বাংলাটাই হচ্ছে কি হ্যাঁ, মরি মরি। তাহলে আপনাকে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যে আপনি আসলে বুঝতেছেন কিনা যে শব্দটা মেটরিক সেন্টেন্স, যে অবশ্যই সব এগুলো এখানে আবেগ অনুভূতি এরকম যদি কোনো কিছু বোঝাই, তবে তাকেই বলে হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এখানে অনন্য অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন, তাকে বাংলায় অনন্য অব্যয় বলে। বুঝছেন কিনা? সবগুলো উদাহরণ প্র্যাকটিস করুন, কোনোটায় সমস্যা থাকলে আমি বলে দেব। না, এটা শেষ। একষ্ট অসহ্য। সিসি, তুমি এত নীচ, কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না, কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। এখন আসুন, এটা আমরা কখন বলি? আপনারা কখনো রাস্তাঘাটে হিজড়া আটকাইছে কিনা? হ্যাঁ, জি স্যার, জি স্যার, রিক্সা এসে বুঝবেন, দাঁড়ায়। তখন বুঝবেন বেদে মেয়ে আছে, বেদে মেয়ে, টাকা দে, না দিলে সাপ গলায় ধরাই দে। হ্যাঁ, জি স্যার। তখন বুঝবেন কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না, কি আপদ লোকটি যে পিছু ছাড়ে না, তখন এটার অর্থ বোঝা যায়। তাহলে এখন আসুন বাকি অংশগুলো দেখুন। সিসি, তুমি এত নীচ, ওগো আজ তো যাসনে গড়ের বাহিরে, অতিরিক্ত বলেছেন, তার নাম হচ্ছে অনন্য অব্যয়। অব্যয় 4 প্রকার। প্রথমে যাবে হচ্ছে কি সমুচ্চয়ী, তুই অনন্যই। 3 নম্বরে হচ্ছে অনুসর্গ, 4 নম্বরে হচ্ছে অনুকার। 3 নম্বরে হচ্ছে অনুসর্গ অব্যয়, 4 নম্বরে হচ্ছে অনুকার অব্যয়। অনুসর্গ হচ্ছে উপসর্গের মতো কিছু শব্দ আছে বাংলায়, যাদেরকে বলে হচ্ছে অনুসর্গ। তাহলে এই অনুসর্গগুলো কি কি একটু দেখুন। অনুসর্গ, বোর্ড বইয়ে একটা অধ্যায় আছে, এটা ভালো করে পড়বেন। অনুসর্গ, দ্বারা দিয়ে কর্তৃক, বিনা বিনি বিনি বিহনে, তর তরে পর পরে, মাঝে মাঝরে, এরকম কিছু শব্দ আছে। 9-10 বোর্ড বইয়ে 11 ধরনের শব্দ আছে বাংলায় অনুসর্গ, পড়ে নেবেন। আর অনুকার, অনুকার মানে আওয়াজ। যে সকল অব্যয় অব্যক্ত রব, ধ্বনি, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে বলে হচ্ছে কি অনুকার। এই অনুকার মূলত 4 ভাবে হয়। অনুকার মানে আওয়াজ। আপনাদেরকে দ্বিরুক্ত পড়াইছি, জি স্যার, দ্বিরুক্ত শব্দ পড়াইছি। তাহলে জি স্যার। ওখানে আমরা বলেছিলাম ধনাত্মক দ্বিরুক্ত 4 প্রকার: মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক। মানুষ কি কি শব্দ করতে পারে? হি হি, ওয়াও ওয়াও, ভেউ ভেউ, এগুলো মানুষ। জীবজন্তু কি কি শব্দ করতে পারে? কাকা, কুহু কুহু, হাম্বা হাম্বা, হুকা হুয়া, মেউ মেউ, এগুলো হচ্ছে জীবজন্তু। বস্তুর ধ্বনি কি? দেখা যাচ্ছে যেগুলো স্কিনে। কাল্পনিক ধ্বনি, শীতে শিশুটি কন কন করছে। আচ্ছা, কন কন কন, শীত হলে কখনই কি এরকম মানুষ করে? কন 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 কন, এরকম কন কন শব্দ করে? না স্যার। করে না। তাহলে আপনি কেমনে বুঝলেন যে শীতে শিশুটি কন কন করছে? স্যার কাল্পনিক। কাল্পনিক, আপনি কল্পনা করেন, অনুভব করেন, ফিল করেন। ফোড়াটা ব্যথায় টন টন করছে, হাতের মধ্যে একটা ফোড়া, তাহলে ফোড়া কি ভিতরে টন 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 শব্দ করে? না স্যার। না স্যার। আমরা অনুভব করি। শেষ। এখন আসুন, এরপরে যাবেন হচ্ছে মাথাটা ব্যথায় কুটকুট করে কামড়াচ্ছে। ধরেন আপনার খুব মাথা ব্যথা, এখন আপনি বললেন কুটকুট করে কামড়াচ্ছে, আর জ্বালাস না। তাহলে মাথা ব্যথা হলে আসলে কি কুট 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 শব্দ করে? করে না। না স্যার। তাহলে এটার নাম হচ্ছে কি অনুভূতিজাত। তাহলে অব্যয়পদ আমরা এই পর্যন্ত পড়লাম 4 প্রকার। এক, মানুষের ধ্বনি, সরি, এক হচ্ছে কি সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয়, সাব্বির, মিউটন। এক, সমুচ্চয় অব্যয় এমন একটা অব্যয় যে দুইটা বাক্যের মাঝে বসে, দুইটা বাক্যের মাঝে বসে কি করে? কয়েক ধরনের কাজ করে। কখনো সংযোজন করে,
কখনো বিয়োজন করে, কখনো সংকোচন করে, কখনো সংযোজন করে, কখনো বিয়োজন করে, কখনো সংকোচন করে। সংকোচন করে। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে কি সমুচ্চয় অব্যয়। তাহলে সংযোজন, বিয়োজন, সংকোচন তিনটা বুঝাইছি। এরপরে যাবেন হচ্ছে অনন্যয় অব্যয়, এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন, তাই এটাকে বলে অনন্যয় অব্যয়। অনুসর্গ হচ্ছে বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো কি করে বাক্যের মাঝে বিভক্তির মতো বসে। 11 ধরনের শব্দ বোর্ড বই দেখবেন, সূচিপত্রে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা পড়বেন। এরপরে লাস্টে হচ্ছে অনুকার, মানুষের ধ্বনি, জীবগত ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। এই চার ধরনের ধ্বনিকে আমরা কি বলি? যার এখানে আজান হয় আনমিউট হবেন। এই 4 ধরনের ধ্বনিকে বলে অব্যয় পদ। আমি এখন র্যান্ডমলি দৈবাত ক্রমে যারে মন চাই তারে ধরবো, যারে মন চাই তারে ধরবো। আনমিউটে চাপ দেবেন, যার নাম বলি, আমাকে এই 4টা বোঝাতে হবে। প্রথমে যাবেন উম্মে সালমা, সালমার মা। শাওকাতুল ইসলাম, দুইজন একসাথে। শাওকাতুল ইসলাম, শওকাত, উম্মে সালমা। শওকত বলুন, অব্যয় পদ কয় প্রকার হয়? আপনার বাসা কোথায়? স্যার 4 প্রকার। আচ্ছা, বাসা কোথায়? স্যার শওকত, আমার এই জায়গায় কারেন্ট নাই তো সকাল থেকে, ওই জন্য ভালো নেট পাওয়া যাচ্ছে না। আচ্ছা বাসা কোথায়? জি স্যার, বাসা কোথায়? বরগুনাতে। বরগুনা কি এত শীত? বরিশালে বরগুনা। বরগুনাতে কি এত শীত? জি স্যার, আজকে ঠান্ডা লাগে। আমার রুমটা একটু উত্তর দিকে তো, বাতাস আসতেছে। আচ্ছা আচ্ছা, উম্মে সালমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি বলুন সমুচ্চয় অব্যয় 3 ভাবে হয়, কি কি? জি স্যার। 3 ভাবে সমুচ্চয় অব্যয় হয়, কি কি 3 ভাব? সংযোজন অব্যয়, বিয়োজন অব্যয়, সংকোচন অব্যয়। সংযোজন, বিয়োজন, সংকোচন অব্যয়ের নাম না। যদি সংযোজনের কাজ করে তার নাম সংযোজক, বিয়োজনের কাজ জি, করলে বিয়োজক, বিয়োজক। সংকোচনের কাজ জি করলে সংকোচক। আপনি একটু বলেন তো কেমনে বুঝবেন কোনটা সংযোজন, বিয়োজন, সংকোচনের কাজ করছে? স্যার হচ্ছে 2টা প্লাস হলে? জি স্যার, 2টা প্লাস হলে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে প্লাস, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আমি সহজ ভাষায় 2টা শব্দ বলতে চাই। দুই পাশে 2টা যদি সেম হয়, প্লাস জি হলে স্যার। 2টাই প্লাস, মাইনাস হলে 2টাই মাইনাস, তার নাম হচ্ছে সংযোজক অব্যয়। একটা জি স্যার। প্লাস একটা মাইনাস হলে তার নাম হচ্ছে বিয়োজক অব্যয়। শেষ। জি স্যার। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আপাতত আমরা এই অব্যয় পদ শেষ করলাম। এখন যাব ক্রিয়াপদে। ক্রিয়াপদ শেষ করে আমরা নামাজের বিরতি দেব 4টার দিকে। নামাজের বিরতি দেব ক্রিয়াপদ শেষ করে। বের করুন ক্রিয়াপদ। একটা শব্দ দ্বারা যদি একটা কাজ করা বোঝাই, তার নামই হচ্ছে ক্রিয়া। ক্রিয়াপদের ক্রিয়ার অনেকগুলো প্রকার আছে। আমরা একটা একটা করে 10 প্রকার ক্রিয়া সব শিখবো আজকে। একটা শব্দ দ্বারা যদি কাজ করা বোঝাই তার নামই ক্রিয়া। এই কাজ করার সময় আপনি যদি দেখেন বাক্যটা সমাপ্ত হয়েছে তার নাম সমাপিকা ক্রিয়া, আর যদি বাক্যটা সমাপ্ত না হয় তার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বাক্য সমাপ্ত হলে সমাপিকা, আর সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া। 2টা। এখন দেখুন, আমার কাজ হচ্ছে একটু বুঝিয়ে দেওয়া যে সমাপিকা আসলে কোনটা আর অসমাপিকা কোনটা। আপনার কাজ হচ্ছে বোঝা। এখানে আমি মুখস্থ করাতে আসি না এই ক্লাসে যে আমি সব মুখস্থ করাই দিব আর আপনি ওখানে গিয়ে খালি পরীক্ষা দিবেন, আমি একটা ফু দিব আর আপনি পাস। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না। এটা আধ্যাত্মিক ক্লাস না। আপনারা অনেকে ধারণা করেন যে ক্লাসগুলো এমন হবে, স্যার এখানে যা পড়াইলো পরীক্ষার হলে তাই আসবে। দেখুন, ক্রিয়া প্রথমত 2 প্রকার। একটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এটার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার মানেটা হচ্ছে যে ক্রিয়া দ্বারা একটা বাক্য সমাপ্ত হয় তার নাম সমাপিকা, আর যদি সমাপ্ত না হয় তার নাম অসমাপিকা। এই সমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়ার আরো প্রকার আছে। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, যৌগিক, মিশ্র, নাম ধাতু, এরপরে হচ্ছে কি সমধাতুজ। এগুলো একটু বুঝতে হবে। আমরা যদি প্রথমে আসি সমাপিকা ক্রিয়া, মানে একটা কাজ দ্বারা একটা ক্রিয়া দ্বারা যদি আমার বাক্যটা সমাপ্ত হয় তার নাম হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে দেখুন, প্রভাতে সূর্য উঠলে বাক্য শেষ হলো, না না স্যার। অসমাপিকা। আমরা হাত মুখ ধুয়ে বাক্য শেষ হলো। না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, আমি আরো সহজে বোঝাই। এখন যেতে পারো, আমি বললাম এখন যেতে, সমাপিকা না অসমাপিকা? স্যার আর যখনই লিখবো পারো তখন এটা সমাপিকা। সমাপিকা। এটা একটা ক্রিয়া, এটাও একটা ক্রিয়া।
শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। আমি বললাম শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে অসমাপিকা, অসমাপিকা। থাকে সমাপিকা। 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 হ্যাঁ, এখন দেখুন সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো, খুব খেয়াল করে দেখুন, বেজে উঠলো, সাইরেন বেজে, সাইরেন বেজে অসমাপিকা। উঠলো। সমাপিকা। সমাপিকা। আচ্ছা, এখন দেখুন একটা বাক্যের মধ্যে দুইটা করে ক্রিয়া আছে না পাশাপাশি? জি স্যার। দুইটা করে জি স্যার। ক্রিয়া আছে না? একটা বাক্যের মধ্যে দুইটা করে ক্রিয়া আছে না? জি স্যার। দুইটা করে ক্রিয়া থাকলে তাকে বলে যৌগিক ক্রিয়া। যে বাক্যকে ভাঙলে দুইটা ক্রিয়া পাওয়া যায় তার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। যদি দুইটা ক্রিয়া আপনি পান তাহলে দুইটা ক্রিয়াকে বলে আমরা কি? যৌগিক ক্রিয়া বলি। শেষ। কয়টা ক্রিয়া থাকবে? দুইটা। এখন আসুন, পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে তার নাম যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়াটা আগে শেষ করে পরে আমরা এদিকে ঢুকবো। যৌগিক ক্রিয়াটা আমরা শেষ করে এরপরে এখানে ঢুকবো। যৌগিক ক্রিয়া কি? আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফজিল রহমান। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আর যারা রেগুলার ক্লাস করেছেন এমন দুইজন হ্যান্ড। অসমাপিকা। আর আপনার কাজ হচ্ছে বোঝা। এখানে আমি মুখস্থ করাতে আসি না এই ক্লাসে যে আমি সব মুখস্থ করাই দিব আর আপনি ওখানে গিয়ে খালি পরীক্ষা দিবেন, আমি একটা ফু দিব আর আপনি পাস। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না। এটা আধ্যাত্মিক ক্লাস না। আপনারা অনেকে ধারণা করেন যে ক্লাসগুলো এমন হবে স্যার এখানে যা পড়াইলো পরীক্ষার হলে তাই আসবে। দেখুন, ক্রিয়া প্রথমত দুই প্রকার। একটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার মানেটা হচ্ছে যে ক্রিয়া দ্বারা একটা বাক্য সমাপ্ত হয় তার নাম সমাপিকা, আর যদি সমাপ্ত না হয় তার নাম অসমাপিকা। এই সমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়ার আরো প্রকার আছে। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, যৌগিক, মিশ্র, নামধাতু, এরপরে হচ্ছে কি সমধাতুজ। এগুলো একটু বুঝতে হবে। আমরা যদি প্রথমে আসি সমাপিকা ক্রিয়া, মানে একটা কাজ দ্বারা একটা ক্রিয়া দ্বারা যদি আমার বাক্যটা সমাপ্ত হয় তার নাম হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে দেখুন, প্রভাতে সূর্য উঠলে বাক্য শেষ হলো, না। না স্যার। অসমাপিকা। আমরা হাত মুখ ধুয়ে বাক্য শেষ হলো। না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, আমি আরো সহজে বোঝাই। এখন যেতে পারো, আমি বললাম এখন যেতে সমাপিকা না অসমাপিকা? অসমাপিকা। আর যখনই লিখবো পারো তখন এটা সমাপিকা। সমাপিকা। এটা একটা ক্রিয়া, এটাও একটা ক্রিয়া। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, আমি বললাম শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে অসমাপিকা, অসমাপিকা। থাকে সমাপিকা। 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 হ্যাঁ, এখন দেখুন সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো, খুব খেয়াল করে দেখুন, বেজে উঠলো, সাইরেন বেজে, সাইরেন বেজে অসমাপিকা। উঠলো। সমাপিকা। সমাপিকা। আচ্ছা, এখন দেখুন একটা বাক্যের মধ্যে দুইটা করে ক্রিয়া আছে না পাশাপাশি? জি স্যার। দুইটা করে জি স্যার। ক্রিয়া আছে না? একটা বাক্যের মধ্যে দুইটা করে ক্রিয়া আছে না?
জি স্যার দুইটা করে ক্রিয়া থাকলে তাকে বলে যৌগিক ক্রিয়া। যে বাক্যকে ভাঙলে দুইটা ক্রিয়া পাওয়া যায় তার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। যদি দুইটা ক্রিয়া আপনি পান তাহলে দুইটা ক্রিয়াকে বলে আমরা কি যৌগিক ক্রিয়া বলি। শেষ। কয়টা ক্রিয়া থাকবে? দুইটা। জি এখন স্যার আসুন, পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে তার নাম যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়াটা আগে শেষ করে পরে আমরা এদিকে ঢুকবো। যৌগিক ক্রিয়াটা আমরা শেষ করে এরপরে এখানে ঢুকবো যৌগিক ক্রিয়া কি। এখন যৌগিক ক্রিয়া মানে পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে তার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। দেখুন 5 একটি সমাপিকা এবং একটি অসমাপিকা দুইটা ক্রিয়া যদি পাশাপাশি থাকে তার নাম হচ্ছে কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। দেখতে পাচ্ছেন? জি স্যার এক ঘটনাটা শুনে তিনি বলতে ছেলে মেয়েরা শুয়ে সাইরেন বেজে এখন যেতে হয়ে। তাহলে পাশাপাশি দুইটা ক্রিয়া, প্রথমটা অসমাপিকা পরেরটা কি সমাপিকা। প্রথমটা অসমাপিকা এই জন্য যে বাক্যটা শেষ হচ্ছে না, তখন আরেকটা ক্রিয়া এসে বাক্যটাকে শেষ করে দিলে তার নাম হচ্ছে সমাপিকা। বুঝতে পারছেন? একটা অসমাপিকা জি স্যার একটা নাম হবে সমাপিকা, একটা অসমাপিকা একটা নাম হবে কি সমাপিকা। তখন এই পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে, দুইটা ক্রিয়া কি করবে? কাজ করবে। একটা অসমাপিকা একটা সমাপিকা। তিনটা ক্রিয়াপদ শেষ করলাম। কোন তিনটা? সমাপিকা, অসমাপিকা, যৌগিক ক্রিয়া। ওকে, এখন আমরা যাব কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া। কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। সরি, 4 প্রকার। এটার নাম সমধাতুজ। সকর্মক মানে হচ্ছে কোনো বাক্যে যদি একটা কর্ম থাকে তার নাম সকর্মক, দুইটা কর্ম থাকলে দ্বিকর্মক, কোনো কর্ম না থাকলে অকর্মক। কর্ম বের করার কৌশল কি? একটা বাক্যে যদি দেখেন ক্রিয়ার মধ্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম হচ্ছে কর্ম। এখানে একটু দেখুন, পড়ুন। সকর্মক যে ক্রিয়ার কর্মপদ আছে, মানে একটা যে আছে। কি আছে তাই সকর্মক ক্রিয়া। দ্বিকর্মক মানে কয়টা কর্ম থাকবে? দুটি ক্রিয়া দুটি দুইটা। ক্রিয়া থাকবে। এখানে একটা উদাহরণটা কিন্তু ভুল আছে, আমাদের লেকচার শিটে যে উদাহরণটা আছে সকর্মকে, এটা ভুল। দেখুন, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, লেকচার শিটটা ভুল। এই জন্য আমি 9 10-এ বোর্ড বইটা পড়তে বলি সবসময়। লেকচার শিটে মানুষ শিট তৈরি করেছে, এটা প্রথমবার তৈরি, তো এই জন্য কিছু ভুল আছে এখানে। মেয়েটি হাসে, এটার নাম হচ্ছে অকর্মক ক্রিয়া। দেখুন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে একটা বাক্যকে যে উত্তর পাই তার নাম হচ্ছে কর্ম। কি বলছে বলুন? কর্ম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই তার নাম কি? কর্ম। কর্ম। একটা বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে কি? কর্ম। এইবার আমি 3টা বাক্য লিখবো। ধরেন আপনার 3টা বোন আছে, একটা বোনের 2টা বেবি, একটা বোনের একটা বেবি, আরেকটা বোনের কোনো বেবি নাই। 3টা বোন। এখন 3টা বোনের পরিচয় 3 ধরনের। আমি 3টা বাক্য লিখতেছি। একটা হচ্ছে রহিম পড়ে, পড়েটা ক্রিয়া। আরেকটা হচ্ছে রহিম বই পড়ে, এখানে ক্রিয়া কোনটা? কি পরে করে বই ক্রিয়া কোনটা? পরে স্যার পরে পরে পড়ে। এখন আসুন, মা আমাকে কলম দিলেন, আরেকটা বাক্য লিখলাম। বাবা আমাকে কলম দিয়েছেন, দিয়েছেনটা ক্রিয়া। এবার প্রশ্ন করুন, জি স্যার রহিম পড়ে, কি পড়ে? 1 নং বাক্যে কি পড়ে? উত্তর নাই। নাই বই কাকে নেই। পড়ে? উত্তর নাই। আছে? না স্যার। না স্যার এটাকে বলে অকর্মক ক্রিয়া। বলুন এটার নাম কি? অকর্মক ক্রিয়া মেয়েটি হাসে, প্রশ্ন করুন কি হাসে? নাই স্যার। নাই। কাকে হাসে? নাই। তাহলে নাই। এটাও তো ক্রিয়া, এটার নাম অকর্মক ক্রিয়া। এবার দেখুন, রহিম বই পড়ে, প্রশ্ন করুন কি পড়ে? বই পড়ে কয়টা কর্ম? একটা স্যার। একটা তাহলে এটার নাম হচ্ছে সকর্মক ক্রিয়া। আর সকর্মকের মধ্যে এখানে দ্বিকর্মকের উদাহরণ দিয়েছে, এটা কেটে দেন। সকর্মকের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে ভুল, মা আমাকে কলম দিলেন, এটা না। রহিম বই পড়ে, আমি ভাত খাই, করিম স্কুলে যাই, এই টাইপের। এখন আসুন, দুই দুইটা, এক হচ্ছে অকর্মক, সকর্মক। কোন একটা বাক্যে 2টা কর্ম থাকলে, দ্বিকর্মকে কি লিখছে? বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কাকে দিয়েছেন? আমাকে। কি দিয়েছেন? কলম। 2টা কর্ম, তাই দিয়েছেনটা দ্বিকর্মক ক্রিয়া। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কাকে দিয়েছেন? আমাকে। আমাকে। কি দিয়েছেন? কলম কলম। কয়টা কর্ম আছে? দুইটা। দুইটা। তাহলে এটার নাম কোন ক্রিয়া? বিকর্ম ক্রিয়া। তাহলে একজনে বুঝান। ক্রিয়া। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এই 3টা একজনে বুঝান।
যদি কোনো বাক্যে কর্ম না থাকে সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে যদি বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো কর্ম না পাওয়া যায় সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। হুম। যদি কোনো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে একটা কর্ম পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। আর যদি একটা বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দুইটা ক্রিয়া পাওয়া যায় তখন সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। থ্যাংক ইউ। আরেকজনে বলুন। যদি বলুন। যদি বাক্যে যদি কোনো বাক্যে কি নাই। বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়া হবে, হ্যাঁ, কি বা কাকে সকর্মক। দ্বারা প্রশ্ন আর করলে ক্রিয়া না কর্ম? কর্ম স্যার। কর্ম। কোন একটা বাক্যের মধ্যে কাজ করা বুঝাইলে তাকে বলে ক্রিয়া। কাজ করা বুঝাইলে ক্রিয়া। তার নাম কি? ক্রিয়া। ক্রিয়ারে প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা, তাহলে যে উত্তর পাবেন তার নাম কর্ম। একটা কর্ম থাকলে সকর্মক, দুইটা থাকলে অকর্মক, তিনটা থাকলে নাই, না থাকলে একটা থাকলে সকর্মক, দুইটা থাকলে দ্বিকর্মক, কোনোটা না থাকলে অকর্মক। হ্যাঁ বিভা, বলুন। জি স্যার। স্যার আপনি যদি কি কোনো বাক্যে বিপ্লব করেন নাকি? না স্যার, তাহলে আপনার নাম বিপ্লবী কেন? বিপ্লবী বক্তা, ওয়াজ মাহফিলে থাকে বিপ্লবী অমুক। স্যার আমার লাইফটা অনেক বিপ্লবের ভিতর থেকে গেছে তো তাই। আচ্ছা বলুন। শেষ। জি স্যার। স্যার প্রথম হচ্ছে যে যে মানে কি বলে যেটা একটা কর্ম থাকে আচ্ছা, সেটা হচ্ছে সকর্ম। আর যেটা দুইটা কর্ম থাকে সেটা হচ্ছে আপনার কি বলে দ্বিকর্ম। আর যেটা কোনো কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্ম। কর্ম জি না স্যার। কেন বুঝেন নাই কেন? স- সকর্মক, অকর্মক, দ্বিকর্মক বুঝেন নাই? বুঝেছি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন নাই তাই তো? না স্যার। সমধাতুজ। একটা বাক্যের ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে তাকে বলে সমধাতুজ। বুঝতে হবে, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। একটা বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে আসে, ক্রিয়া এবং কর্ম, এমন সুখের মরণ কে মরতে পারে? মরা হচ্ছে ক্রিয়া, এটা মূল ধাতু মর। কি মরতে পারে? মরণ, এটা কর্ম, এটার মূল ধাতু মর। ক্রিয়া এবং কর্ম একটা ধাতু থেকে আসছে, সমান ধাতু থেকে আসছে, তাই এটাকে বলে সমধাতুজ কর্ম। খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছির মূল ধাতু ঘুম। কে ঘুমিয়েছে? ঘুম, এটা কর্ম, এটার মূল ধাতু ঘুম, তাহলে এটার নাম হচ্ছে সমধাতুজ। আর মায়া কান্না কেদো না, কেদো না এটা কাজ, মূল ধাতু কাঁদ, আর কান্নার মূল ধাতু কাঁদ। তাহলে কি বলছি বলুন? ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে আসে, ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে আসে তবে তাকে বলে সমধাতুজ কর্ম। ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে আসে তবে তাকে কি বলে? সমধাতুজ কর্ম বলে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। 147 জন, একটু কথা বলবেন। ইয়েস অর নো? বাকিরা ঘুমাচ্ছেন, মাত্র কয়েকজন ক্যামেরা অন। এই ঘুমাইলে হবে না, আমি জানি আপনি সব পারেন, তাহলে রেকর্ড ক্লাস দেখবেন।
ক্লাসে আসলে ইয়েস অর নো একটা কমেন্ট করতে হবে যে বুঝছি অথবা বুঝিনি। ওকে, আর কোনো প্রশ্ন নাই? ওকে, এরপরে যাবেন সকর্মক ক্রিয়ার অকর্মক ধাতুগুলো রূপ। এটা মুখস্থ আমার করতে কাজ না। হবে হ্যাঁ, স্যার, এক্ষেত্রে কি ধাতুগুলা মানে মুখস্থ করতে হবে? না, বুঝে বের করবেন ধাতু। ঘুমিয়েছে এর মূল কি? ঘুম, এটাই ধাতু। হুম, কান্নার মূল কি? কাঁদ, এটাই ধাতু। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখুন সকর্মক অকর্মক খুঁজে বের করুন। কর্ম আছে একটাতে, কর্ম নাই। আকাশে চাঁদ দেখি না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম কি? কি বা কাকে? কর্ম। কর্ম স্যার। কি দেখি না? চাঁদ। চাঁদ দেখি। ছেলেটি কথা শুনে না, কি শুনে না? কথা শুনে না, আমি রাতে ভাত খাবো না, কি খাবো না? ভাত। ভাত খাবো না, বাবাকে আমার খুব ভয় করে, কাকে ভয় করে? বাবা। বাবাকে। কর্ম একটা করে আছে, তাই সকর্মক। আমি চোখে দেখি না, প্রশ্ন করুন কি দেখি না? উত্তর নাই। চোখে। ছেলেটি কানে শুনে না, কি শুনে না? উত্তর নাই। আমি রাতে খাবো না, কি খাবো না? উত্তর নাই। অন্ধকারে আমার খুব ভয় করে, কি ভয় করে? কাকে ভয় করে? উত্তর নাই। তাহলে এটাকে কোন কর্ম বলে? অকর্ম। এই বাক্যের ক্রিয়াগুলো অকর্মক ক্রিয়া, এই বাক্যের ক্রিয়াগুলো সকর্মক ক্রিয়া। কেন? একটা বাক্যের মধ্যে কি আছে? কর্ম আছে একটা করে, কর্ম আছে একটা করে, তাই এটার নাম সকর্মক। আর এটাতে কোনো কর্ম নাই, তাই এটাকে বলে অকর্মক। অকর্ম। এরপরে যাবেন প্রযোজক। একটা বাক্যে একজনে বলে দেয়, আরেকজনে কাজ করে। কারকের মধ্যে গিয়ে দেখবেন এটা আছে। মা ছেলেকে ভাত খাওয়াই, মা ছেলেকে চাঁদ দেখাই। একজনে বলে দেয়, আরেকজনে করে। মা সে নিজে খায় না, মা নিজে খাওয়াই, ভাত খাওয়াই যদি বলি। মা দেখাটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা ছেলেকে। মা শিশুকে চাঁদ দেখাই। খুব খেয়াল করে দেখুন, একটা মা যদি শিশুকে কোলে নিয়ে উত্তর দিকে তাকিয়ে বলে বাবা দেখো চাঁদ, বাচ্চা কিন্তু বলবে না মা উত্তর দিকে তাকাইছো কিন্তু, এটা বলবে না, বাচ্চা ঘুরবে কই চাঁদ কই চাঁদ। হ্যাঁ, এখন আসুন, আমরা আছে না এরকম যে আসলে আকাশে চাঁদ নাই, কিন্তু বাচ্চা একটা কোলে নিয়ে কান্না করতেছে, বাবা আসো আসো চাঁদ দেখি চাঁদ দেখি। হ্যাঁ, আসলে বাইরে কোনো চাঁদই নাই। তারা যে প্রতারণা একটা করলেন, হ্যাঁ কান্না করছি কি আর করবেন, হ্যাঁ কই চাঁদ কই চাঁদ। বাচ্চা যখন কান্না থামাই দিল, আসলে কোনো চাঁদই নাই। তার মানে কি হলো? মা ছেলেকে ভাত খাওয়াই, একজনে বলে দেয় আরেকজনে কাজ করে। যদি বাক্যটা এমন হয়, তাহলে ওই বাক্যের ক্রিয়াকে বলে হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওই বাক্যের কর্তাকে বলে প্রযোজক কর্তা, আর ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া। এটা পরীক্ষা আসে না, পরীক্ষা আসবে। এরপরে আরো গুরুত্বপূর্ণ দুইটা ক্রিয়া আছে। আমরা পড়লাম কি সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুজ, প্রযোজক, যৌগিক। এখন আমরা পড়বো মিশ্র ক্রিয়া। সংজ্ঞা দেখুন কি লেখা আছে। মিশ্র ক্রিয়া, দুইটা ক্রিয়া আমরা একসাথে বিশেষ পড়বো। একজনের সংজ্ঞা বলুন দেখে দেখে। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, গা, সার, ধর, মার ইত্যাদি প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। যেমন উদাহরণ লাগবে না। বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কি হবে? মৌলিক ধনাত্মক ধাতু হবে। অব্যয়ের বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু কর, দে, পা, হ, খা, সার এরকম কিছু থাকবে, তার নাম হচ্ছে কি? মিশ্র ক্রিয়া। তাহলে আরেকটা সংজ্ঞা দেখাচ্ছি। মিশ্র ক্রিয়ার আগে কি আছে? নাম ধাতুর ক্রিয়া। এই দুইটা খুব ভালো করে দেখুন। নাম ধাতুর ক্রিয়া কিছুটা মিলে কিনা। নাম ধাতুর ক্রিয়া সংজ্ঞাটা পড়ুন, বলুন। বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু বলে। তাহলে পার্থক্যটা কোথায় হলো? একটাতে হলো কি আ, আরেকটাতে হলো মৌলিক ধাতু। এইটা একটু আমি আরেকটু সাদা স্লাইড নিচ্ছি। এখন দেখুন যে বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আকার যুক্ত হবে। তিনটা শব্দ, দুইটা একসাথে করে আমি লিখে দিচ্ছি যেন কখনো ভুল না করেন। বিশেষ্য মানে নাম, বিশেষণ মানে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। অনুকার মানে জি স্যার। আওয়াজ, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি। প্লাস আ যদি আসে, তাহলে কোন ধরনের ক্রিয়া হবে? তার নাম নাম ধাতুর নাম ক্রিয়া। ধাতু। নাম ধাতুর ক্রিয়া। বিশেষ্য বিশেষণ অনুকারের পরে যদি আকার নাই, একটা মৌলিক ধাতু আছে। কি ধাতু আছে? মৌলিক ধাতু। মৌলিক ধাতু আসছে, তাহলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। তার নাম কি? মিশ্র মিশ্র ধাতু। ধাতু। এই দুটা বুঝতে হবে। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে আ যুক্ত হলে নাম ধাতুর ক্রিয়া। আ না থেকে যদি অন্য কোনো ধাতু আসে, তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। শিক্ষক ছেলেকে বেতাচ্ছে, বেত এটা একটা নামপদ, বিশেষ্য।
এখন আকার আছে বিশেষ্য প্লাস তাহলে এটা কোন ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া নাকি মিশ্র ধাতুর ক্রিয়া? নাম ধাতু ক্রিয়া স্যার। নাম ধাতুর ক্রিয়া। মা ছেলেকে ধমকাচ্ছে, ধমক একটা অবস্থা বিশেষণ, ধমকটা কি? বিশেষণ। বিশেষণ। এখানে আকার যোগ করে একটা ক্রিয়া বানালাম, তাহলে এটা কোন ক্রিয়া হবে? এটা হচ্ছে নাম ধাতু ক্রিয়া। ওকে। শীতে ছেলেটি কনকন করছে, কনকন আছে, কনকন কি একটা অনুকার, আকার দিয়ে একটা ক্রিয়া বানাই দিলাম, তাহলে এটা কোন ক্রিয়া? নাম ধাতু ক্রিয়া। তাহলে আমি এবার বলবো কনকন করছে, কনকন একটা অনুকার, কনকন কর, তাহলে এটা কোন ক্রিয়া? মিশ্র। কেন? মৌলিক ধাতু আছে স্যার, কর। আকার ছাড়া যা মন চায় তাই থাকুক, সেটাই মৌলিক। মা ছেলেকে Yes, sir. ধমকাচ্ছে, এটা তো নাম ধাতু, তাকে দেখে আমার লজ্জা করে, লজ্জা একটা বিশেষণ, কর কি? মৌলিক ধাতু, বিশেষণ প্লাস মৌলিক ধাতু, এটা কোন ক্রিয়া? মিশ্র মিশ্র। ধাতু। মিশ্র মিশ্র ধাতুর ক্রিয়া ক্রিয়া। স্যার। 3 এর সাথে 4 যোগ করো, যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব কি নাম, যোগ বিয়োগ গুণ ভাগ এটার নাম নাম, নাম মানে বিশেষ্য, এরপরে কর একটা মৌলিক ধাতু, দুইটা মিলে একটা ক্রিয়া, এটার নাম কোন ক্রিয়া? আর মিশ্র। ধাতু ক্রিয়া। আচ্ছা, এটা আমার একটু বোঝাবেন বৈরবী? নাই, বিবাহ? যে স্যার কি মানে এটা কিভাবে হয়েছে সেটা স্যার, এই বিশেষ্যর পরে যদি বিশেষণ অনুকর, এরপর যদি আ হবে, বলুন। আর যদি বিশেষ্যর পর ব্যতীত অন্য কোনো মৌলিক ধাতু আসে তবে সেটা হবে মিশ্র ক্রিয়ার ধাতু। মিশ্র ক্রিয়া ধাতু না, মিশ্র ধাতুর ক্রিয়া। জি স্যার, মিশ্র ধাতুর ক্রিয়া। এরপর আরেকটা আছে তো, নাম ধাতু বোঝান। স্যার নাম ধাতু তো বললাম, ও নাম ধাতু বলছি তো। আবার বলুন। বিশেষণ অনুকর, এরপর যদি আসে প্লাস হয় তবে সেটা হবে নাম ধাতুর ক্রিয়া। ওকে, মিমি বোঝান উদাহরণগুলো। শীটেরটা নাকি স্যার আপনি বোর্ডে যেটা লিখেছেন সেটা স্যার? বোর্ডেরটা। আচ্ছা স্যার, প্রথমে আছে হচ্ছে বেতাচ্ছে, এখানে স্যার বেত সবাই ভালো হচ্ছে করে বোঝান, এটা শেষ করে নামাজের বিরতিতে যাব, ক্রিয়াপদ শেষ করে। বেতাচ্ছে, এখানে স্যার বেত হচ্ছে একটা মানে নামপদ আর কি, এর সাথে হচ্ছে প্রত্যয় যোগ করে বেতাচ্ছে হয়েছে। এখানে হচ্ছে বিশেষের পরে হচ্ছে প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। তারপরে ধমক মানে ক্রিয়া, এর সাথে প্রত্যয় যোগে ধমকাচ্ছে, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কনকন, এটা হচ্ছে ক্রিয়া, এর সাথে প্রত্যয় যোগে কনকন আছে, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কনকন আর কে? পরে উম, কনকন স্যার অনুকার অব্যয়, সরি স্যার অনুকার, হ্যাঁ, অনুকার অব্যয়ের সাথে প্রত্যয় যোগে হয়েছে স্যার কনকন আছে, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। হুম। লজ্জা কর, যোগ কর, কনকন কর, এখানে স্যার মানে ক্রিয়ার পরে মানে মৌলিক ধাতু যুক্ত হয়েছে, ব্যতীত অন্য যে কিছুই হচ্ছে মৌলিক ধাতু মানে হিসেবে যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে স্যার মৌলিক ধাতুর মিশ্র মিশ্র ধাতুর ক্রিয়া স্যার। একটা একটা বোঝান। যোগ করো। যোগ করো, এখানে স্যার যোগ হচ্ছে নামপদ, কর হচ্ছে মানে ক্রিয়াপদ, কোনো প্রত্যয় যুক্ত হয় নাই, তাহলে এটা হচ্ছে মৌলিক ধাতু, সেই ক্ষেত্রে আমি এটা আবার হচ্ছে বোঝাচ্ছি, যোগ একটা বিশেষ্য, এরপরে কর শব্দটি যুক্ত হয়ে, কর মৌলিক ধাতুটি যুক্ত হয়ে একটা ক্রিয়া হয়েছে, যোগ কিন্তু ক্রিয়া না, যোগ করা জি এটা একটা স্যার, ক্রিয়া, দুইটা মিলে একটা ক্রিয়া হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে কি মিশ্র ধাতু মিশ্র মিশ্র। ধাতুর ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, বেত একটা নামপদ মানে বিশেষ্য, বিশেষ্যের পরে কি যুক্ত হয়েছে একটা বেত কিন্তু শুধু একটা নাম, এটা কিন্তু ক্রিয়া না, বেতের পরে জি যুক্ত স্যার। হয়ে একটা ক্রিয়া হয়েছে, বেতাচ্ছে। হ্যাঁ, কারা কারা খাইছেন শিক্ষকের বেতের পেট জি না, স্যার। কারা কারা খেয়েছেন? জি স্যার, খাইছি স্যার। হ্যাঁ, কেউ আছেন যে জীবনে খাই নাই? আপনি মানুষ না। যদি কেউ শিক্ষকের বেতের পেট না খেয়ে না থাকেন, তাহলে আপনি ফেরেশতা, তাহলে অন্য কিছু। হ্যাঁ, এখন আসুন, বেতাচ্ছে তখন ক্রিয়া। এখন বেত এটা একটা নাম, এরপরে আকার আসছে, নামের পরে আকার যুক্ত হলে তার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। সবাই বুঝতে পারছেন কেন? একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যখনই বিপদে পড়বেন এই স্ক্রিনশটটা বের করবেন, আর যখনই ক্লাস শেষ, ক্লাসটা একবার করেই হবে, রেকর্ডটা দেখবেন অথবা এই অংশগুলো আবার খুঁজে বের করবেন। সবাই বুঝছেন কিনা? জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে ক্রিয়াপদ আমরা 10 প্রকার পড়লাম। 1, সমাপিকা বাক্য শেষ হয়। 2, অসমাপিকা বাক্য শেষ হয় না। একটা সমাপিকা একটা অসমাপিকা হলে যৌগিক ক্রিয়া। 3টা শেষ।
কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া 4 প্রকার। সকর্মক একটা কর্ম থাকবে, অকর্মক কোনো কর্ম থাকবে না, দ্বিকর্মক 2টা কর্ম থাকবে, সমধাতুজ ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে আসবে। তাহলে 4 3 7টা গেল। একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, মা ছেলেকে ভাত খাওয়াই, নিজে খাই না অন্যকে খাওয়াই। শিক্ষক ছাত্রীকে বই পড়াই, নিজে পড়ে না অন্যকে পড়াই। যেমন এই যে আপনাদেরকে পড়াচ্ছি, আপনার কি মনে হয় আমি রাত্রে গিয়ে আবার পড়তে বসবো? না হ্যাঁ স্যার, ওই পড়ালেখার না। যুগ শেষ, পড়ালেখার যুগ শেষ। আপনারা এখন রাত 2টা পর্যন্ত পড়েন আর আমরা 9টা থেকে ঘুমাই। কি আনন্দ আকাশে বাতাসে। এখন ঘুম ধরে না। আর তখন ছাত্র জীবনে আরে একটু যদি ঘুমাইতে পারতাম, একটু যদি পারতাম, কি ঘুম। আচ্ছা এখন আসুন, আপনাদের এমন হবে খালি চাকরিতে ঢুকেন তখন ঘুম ধরবে না। আচ্ছা এখন আসুন, আর ছাত্র ছাত্র যখন থাকবেন তখন খালি ঘুম। এখন আসুন এরপরে কি আছে, এরপরে হচ্ছে বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আকার যুক্ত হলে নাম ধাতু, আকার নাই মিশ্র ধাতু। 10 প্রকার ক্রিয়া হয়েছে। 1 সমাপিকা, 2 অসমাপিকা, 3 যৌগিক, 4 সকর্মক, 5 অকর্মক, 6 দ্বিকর্মক, 7 সমাধাতুজ, 8 নাম ধাতু, 9 মিশ্র ধাতু, 10 যৌগিক। শেষ 10টা ক্রিয়াপদ। 10টা ক্রিয়াপদ শেষ হলো। স্যার সমাপিকায় ভুল আছে বলতেন যে একটা উদাহরণ আপনাদের শীটে ভুল আছে, শীটে আসলে কোনটা ভুল আছে দেখুন। সকর্মক ক্রিয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দেয়া আছে, এই উদাহরণটা ভুল, এটা একটু কারেকশন করে নেন। সকর্মকের মধ্যে দ্বিকর্মক দিয়ে রাখছে। সকর্মক ক্রিয়া, স্যার, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এটা ভুল। এখানে লিখবেন বাবা কলম কিনে দিয়েছেন, আমাকে এটা বাদ দেন তাই হবে। অথবা বাবা আমাকে দিয়েছেন এইটা বললে হবে। অথবা রহিম বই পড়ে। চালাকি শিখতে পারলে কত ভাবে যে বলা যায়, কত ভাবে যে উপস্থাপন করা যায়, এটার কোনো হিসাব নেই। শেষ। এখন আসুন এরপরে আমরা যাব বিশেষ্য। বিশেষ্য মানে কি, যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায়। নাম, পৃথিবীর যত নাম আছে সব বিশেষ্য, কোনো একটা নাম বুঝাইলেই বিশেষ্য। এখন এই বিশেষ্যটা 6 প্রকার বাংলাতে। ইংরেজিতে পড়েছিলাম কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরকম পড়েছিলাম না? স্যার। এখন দেখুন বাংলাতেও ঠিক একটাই, যদিও এখানে এভাবে সরাসরি প্রশ্ন আসে না, এই পদ প্রকরণ থেকে প্রশ্ন কমই আসে। আমরা তো রিস্ক নিব না, আমাদের কাজ হচ্ছে আমাদের ছেলেরা যে কোনো মূল্যে 25-এ 20 পাওয়া লাগবে। প্রপার নাউন রহিম, স্পেসিফিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। পদ্মা স্পেসিফিক, বক স্পেসিফিক। কমন নাউন রহিমের জাত কি? মানুষ। পদ্মার জাত কি? নদী, নদী। বকের জাত কি? পাখি, পাখি। এটাও নাম এটাও নাম, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে আসুন, কয়েকটা মানুষ একসাথে জড়া হলে তার নাম কি? জনতা। কয়েকটা নদী একসাথে মিশে গেলে আমরা তারা কি বলি? মোহনা। কয়েকটা পাখি আকাশে একসাথে উড়লে তারা আমরা কি বলি? যাক। প্রপার নাউন, যাক। কমন নাউন, কালেকটিভ নাউন। মাটি, পানি, লবণ, চিনি ম্যাটেরিয়াল নাউন, দ্রব্যবাচক বিশেষ্য। তিক্ততা, মধুরতা এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। ভাববাচক, ভাববাচক কি? Construct. দর্শন দেখার কাজ, শয়ন শোয়ার কাজ, গমন যাওয়ার কাজ। এই দেখুন যত নাম আছে পৃথিবীতে সকল নাম হচ্ছে প্রপার নাউন। জাতি, মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত এগুলো হচ্ছে জাতিবাচক। এখানে যা আছে হুবহু দেখে দেখে পড়বেন। বিশেষ্য এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, তবে ইংরেজিতে আসবে এখানে। হট মানে বলবে মাদার হট কাইন্ড অফ নাউন, কাউন্টেবল না আনকাউন্টেবল। ফার্নিচার কোন ধরনের বিশেষ্য, কাউন্টেবল না আনকাউন্টেবল। ফার্নিচার এটা কি, কোন পদ, হট কাইন্ড অফ পার্টস অফ স্পেস। বাংলা এগুলো আসে না। সমষ্টি, ভাববাচক বিশেষ্য দেখুন, ভোজন খাওয়ার কাজ, শয়ন শোয়ার কাজ, গমন যাওয়ার কাজ, দর্শন দেখার কাজ, এদেরকে বলে ভাববাচক বিশেষ্য। বিশেষণ পর্ব নামাজের বিরতির পর। বিশেষণ পর্ব নামাজের বিরতির পর। আমাদের নামাজের বিরতির জন্য 20 মিনিট সময় নিচ্ছে, আসরের নামাজের বিরতি। আমরা আমাদের ক্লাসের প্রায় 50% শেষ করে ফেলছি, 50 না 60% শেষ। নামাজের পরে আমরা পড়বো বিশেষণ ও সর্বনাম। বিশেষণ ও সর্বনাম আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 3:56। আমি 4:15 ক্লাস শুরু করব। 4:15। জি। যারা নামাজে না যাবেন ওরা বিশেষণ এই একটা পদ ভালো করে দেখেন, অথবা নামাজে যাওয়ার আগে বা পড়ে মিলিয়ে বিশেষণ পদটা একবার চোখ বুলিয়ে রাখবেন, এসেই চোখ বোলাবেন। নামাজের বিরতি।
আসসালামু আলাইকুম। বিরতির পর আমরা স্বাগত জানাচ্ছি ফুজিল রহমানি। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা এখন আলোচনা করব বিশেষণ। বিশেষণ মানে কি? যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদ আর দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পাঁচটা জিনিসকে বোঝাবে। বিশেষণ মানে পাঁচটা জিনিসকে বোঝাবে, কখনো বিশেষ্য, কখনো বিশেষণ, কখনো সর্বনাম, কখনো ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ক্রিয়া এদেরকে যদি বোঝাই তবে তার নাম হচ্ছে কি? বিশেষণ। তাহলে দেখুন, আমাকে এখন বুঝতে হবে বিশেষণটা কি, কিভাবে আসলো এবং কোথা থেকে আসলো, এই বিষয়টা একটু খেয়াল করুন। আচ্ছা, একজন লিখছেন বৃষ্টি হওয়ার জন্য শুনতে পাচ্ছি না। এসবি ঢালি, কোথায় আছেন? বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় একটু জানাবেন। তাহলে এখন আসুন, পাঁচটা জিনিসকে বিশেষণ বলে। কোনো একটা বিষয়ের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বোঝাই। কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ যদি বোঝাই তবে তার নাম হচ্ছে বিশেষণ। পাঁচটা জিনিস বোঝালে বিশেষণ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণকে বোঝাবে। এই বিশেষণ প্রথমত দুই প্রকার। একটা নাম হচ্ছে নাম বিশেষণ, আরেকটার নাম হচ্ছে ভাব বিশেষণ। বিশেষণ দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটার নাম হচ্ছে কি? ভাব বিশেষণ। একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটা ভাব বিশেষণ। নাম বিশেষণ মানে কি? যে পদ বিশেষ্য ও সর্বনামের দোষ বা গুণ বোঝাই তার নাম নাম বিশেষণ। দোষ অথবা গুণ, সে রূপমান, সে মানে বিশেষণ, রূপমান মানে একটা অবস্থা। রূপমান তো বিশেষণ, বুঝলাম। কার দোষ বা গুণ বোঝাচ্ছে? সেই মানে সর্বনামের। কখনো বিশেষ্য এবং কখনো সর্বনামের দোষ বা গুণ বোঝাই তার নাম নাম বিশেষণ। নাম বিশেষণ 10 ভাবে হয়। এই 10টা ভাব আপনাকে মুখস্থ করতে হবে। দেখুন, এই 10টা ভাব আপনাকে মুখস্থ করতে হবে। এক হচ্ছে রূপবাচক, দুই অবস্থাবাচক। রূপবাচক মানে রঙের নাম বোঝাবে। রূপবাচক মানে কি বোঝাবে? রঙের নাম। দুই নম্বর হচ্ছে গুণবাচক, অবস্থাবাচক, ক্রম বা পূরণবাচক। কখন কোন শব্দটা দ্বারা কি বোঝাই এটা একটু খেয়াল করুন। কখনো রূপবাচক, কখনো গুণবাচক, কখনো অবস্থাবাচক। এই শব্দটা একটু খেয়াল করুন। সবাই স্ক্রিনে তাকান এবং এটা মুখস্থ করতে হবে। এখানে আমার বোঝানোর তেমন কিছু নেই। যদি আপনার বুঝতে বিশেষ কোনো সমস্যা হয় তাহলে আমি সেটা সমাধান করব। রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক। এই কারা কারা মিউট ছিলেন? হাত তোলেন। কারা কারা মিউট ছিলেন যেন? কারা কারা মিউট ছিলেন? হাত তোলেন। গুণ, চৌকস লুক, লুকের একটা গুণ বোঝাচ্ছে চৌকস। এরপরে কি আছে? তাজা মাছ, মাছের একটা অবস্থা বোঝাচ্ছে কি? মাছটা কেমন তাজা। ক্রমবাচক, দশম শ্রেণী, একটা মানে অবস্থা বোঝাচ্ছে। এরপরে কি আছে? পরিমাণবাচক, বিঘাটেক জমি, মানে 1 বিঘা জমি। এটা বোঝানো হয়েছে যে কি? বিঘাটেক জমি। একটা শব্দ দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে মুখস্থ করলেই হবে না, একটু বুঝে শুনে মুখস্থ করতে হবে। ওকে, এখন আসুন। তাহলে এখন যাবে হচ্ছে আমরা আলোচনা কোথায় ছিলাম? বদিউজ্জামান সোহাগ, এতক্ষণ কোথায় ছিলেন? ঘুমাইছেন? স্যার আমার এখানে বিদ্যুৎ ছিল না স্যার, বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ ছিল না। ও সরি, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে পরবর্তী অংশে যাবেন। আর নাম বিশেষণটা পরীক্ষায় খুব একটা আসে না, আসবে ভাব বিশেষণ। নাম বিশেষণ 10 ভাবে হয়। স্ক্রিনে যা দেয়া আছে অথবা শিটে যা দেয়া আছে পড়ুন। তো বোর্ড বইয়ে এটা লেখা আছে, স্ক্রিনে এটা লেখা আছে, সব জায়গায় এই কয়টা বিষয় আছে। এই কয়টা বিষয় একটু মুখস্থ রাখবেন, বুঝে বুঝে মুখস্থ করবেন। আমি এর বাইরেও বেশ কয়েকজনকে একটু পরে আবার জিজ্ঞাসা করব। তাহলে এখন ভাব বিশেষণ মানে কি? ভাব বিশেষণ মানে একটা শব্দ দ্বারা যদি কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, তাহলে বিশেষ্য আর সর্বনামের দোষ বা গুণ আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে আরো 3টা। কি কি আছে? বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। হ্যাঁ, এখন দেখুন কি কি বিশেষণ বাকি আছে। ভাব বিশেষণ মানে কি? ভাব বিশেষণ মানে এই দুটা ছাড়া অন্য কারো দোষ বা গুণ বোঝাবে। যে পদ সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোনো পদকে পদের দোষ বা গুণ বলে, তাকে বলে হচ্ছে ভাব বিশেষণ। এই দুইটার দোষ বা গুণ বলা যাবে না। এই দুইটার দোষ বা গুণ যদি বলি তবে সেটা কখনোই কি হবে না? ভাব বিশেষণ হবে না। তাহলে ভাব বিশেষণ 4 প্রকার, বলুন কি কি? অ্যাডভার্বের ক্রিয়া মতো। বিশেষণ, জি, ভাব বিশেষণকে ইংরেজিতে বলে অ্যাডভার্ব আর নাম বিশেষণকে বলে অ্যাডজেক্টিভ। স্যার, জি স্যার। জি, একটা বিশেষণ যদি একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। রকেট দ্রুত চলে, চলে এটা কি? ক্রিয়া। বলুন, চলে এটা কি? ক্রিয়া। দ্রুতটা বিশেষণ। একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে, একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে তারে আমরা কি বলি? ভাব বিশেষণ। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ। ভাব বিশেষণের মধ্যে ক্রিয়া বিশেষণ। রকেট অতি দ্রুত চলে, অতি একটা বিশেষণ।
দ্রুত একটা বিশেষণ। পাশাপাশি দুইটা বিশেষণ আছে না? জি স্যার, বিশেষণের বিশেষণ। গুড। একটা বিশেষণ যদি আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে তার নাম হচ্ছে বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ যদি ক্রিয়ার দোষ বা গুণ বলে ক্রিয়া বিশেষণ, বিশেষণের দোষ বা গুণ বললে বিশেষণের বিশেষণ। ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। ধিক মানে একটা অব্যয়, শত একটা সংখ্যা, সংখ্যা মানে বিশেষণ। একটা বিশেষণ যখন একটা অব্যয়ের দোষ বা গুণ বলে তাকে বলি অব্যয়ের বিশেষণ। সৌভাগ্যক্রমে এবার চাকরি পেলাম। সৌভাগ্যক্রমে শব্দটা দ্বারা পুরো বাক্যকে বোঝাচ্ছে। সৌভাগ্যক্রমে এবার আমি চাকরি পেলাম। সৌভাগ্যক্রমে এই করলাম, সৌভাগ্যক্রমে সেই করলাম। তাহলে দেখুন, সৌভাগ্যক্রমে দ্বারা পুরো বাক্যকে বোঝাচ্ছে, আর যেহেতু পুরো বাক্যকে বোঝাচ্ছে তাই এটাকে বলে বাক্যের বিশেষণ। প্রথমে বুঝাবেন হচ্ছে মিমি, এই চারটা বাক্য বুঝাবেন যে কখন এই ভাব বিশেষণের চারটা বিশেষণ কখন কোথায় কিভাবে হয়। দ্রুত চলে, এখানে দ্রুত হচ্ছে একটা বিশেষণ আর চলে হচ্ছে ক্রিয়া। যেহেতু ক্রিয়ার বিশেষণকে বুঝাইছে, এজন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ। অতি দ্রুত চলে, এখানে অতিও একটা বিশেষণ, দ্রুতও একটা বিশেষণ, চলে হচ্ছে ক্রিয়া। যেহেতু বিশেষণের বিশেষণকে বুঝিয়েছে, এজন্য এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। হুম। আর শতধিক এখানে অব্যয়ের বিশেষণকে বোঝানো হয়েছে। আর সৌভাগ্যক্রমে কিছু সৌভাগ্যক্রমে চাকরি পেলাম বা সৌভাগ্যক্রমে কোনো কিছু করলাম, কোনো সম্পূর্ণ বাক্যকে বুঝিয়েছে, এর জন্য এটা হচ্ছে বাক্যের বিশেষণ। ওকে, এখন আসুন এরপরে কে বলবেন? আর কে বুঝতে পারবেন? লাইজু জি স্যার, বলুন। ক্রিয়া বিশেষণ। দ্রুত এখানে ক্রিয়া, চলে হলো বিশেষণ, এই জন্য দ্রুত চলে হলো ক্রিয়া বিশেষণ। এবং অতি দ্রুত, অতি বিশেষণ, দ্রুত অতি ক্রিয়া এবং দ্রুত ক্রিয়া, এর জন্য বিশেষণের বিশেষণ। শতধিক অব্যয়ের বিশেষণ, এটা শত এবং ধিক। সৌভাগ্যক্রমে চাকরি পেলাম, এটা পুরো বাক্যকে বোঝাচ্ছে, এর জন্য বাক্যের বিশেষণ। বিবাহ জি স্যার। স্যার বলুন। এখানে দ্রুত চলে হচ্ছে আপনার ক্রিয়া, তাই আর দ্রুত হচ্ছে বিশেষণ, তাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে অতি দ্রুত, এখানে দুইটাই হচ্ছে বিশেষণ, তাই হচ্ছে বিশেষণের বিশেষণ। তারপর হুম। হচ্ছে শতধিক, অব্যয়। আর শত হচ্ছে এখানে বিশেষণ, তাই হচ্ছে এটা অব্যয়ের বিশেষণ। তারপর সৌভাগ্যক্রমে চাকরি পেলাম বা সৌভাগ্যক্রমে কিছু একটা হলো, সম্পূর্ণ বাক্যকে যেহেতু বিশেষায়িত করছে তাই হচ্ছে এটা বাক্য বিশেষণ। জি, তাহলে একটা বিশেষণ, বিশেষণ মানে পাঁচটা জিনিস: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। বিশেষণ প্রথমত দুই প্রকার, একটা নাম হচ্ছে নাম বিশেষণ, আর একটা নাম হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ মানে কি, একটা বিশেষণ যদি অন্য একটা পদের কার বিশেষ্য ও সর্বনাম এই দুইটা পদের দোষ বা গুণ বোঝায় তার নাম নাম বিশেষণ। এই দুইটা ছাড়া যদি অন্য কারো দোষ বা গুণ বোঝায় তবে তার নাম হচ্ছে কি, ভাব বিশেষণ। শেষ। একটা হচ্ছে বিশেষ্য ও সর্বনামের দোষ বা গুণ বোঝাবে, আর একটা বিশেষ্য ও সর্বনাম ছাড়া অন্য যে কোনো পদের দোষ বা গুণ বোঝাবে। অন্য যে কোনো পদ মানে চারটা: ক্রিয়ার দোষ গুণ বা গুণ বোঝালে ক্রিয়া বিশেষণ, অব্যয়ের দোষ বা গুণ বোঝালে অব্যয়ের বিশেষণ, বাক্যের দোষ বা গুণ বোঝালে বাক্যের বিশেষণ, বিশেষণের দোষ বা গুণ বোঝালে বিশেষণের বিশেষণ। এই চারটাকে বলে ভাব বিশেষণ। ভাব বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডভার্ব, আর নাম বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন কিনা সবাই? একটু কমেন্টে জানান। বাকিরা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপরে যাবেন। এরপরে বাকি আছে কি, সর্বনাম পদ। সর্বনাম মানে কি, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বসে তার নাম কি? সর্বনাম। নাউনের পরিবর্তে যে পদ বসে তার নাম হচ্ছে কি, প্রনাউন। বাংলাতে যেটাকে প্রনাউন বলি, ইংরেজিতে সেটাকে কি বলি, সর্বনাম বলি। এই সর্বনাম 10 প্রকার, যা আছে নিজে নিজে পড়বেন। সর্বনাম 10 প্রকার। শেষ। এখন দেখুন 10 প্রকারের মধ্যে কি আছে। কোনটা হচ্ছে ব্যক্তিবাচক, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। আত্মবাচক, স্বয়ং, নিজে, খুদ, আপনি। ইংরেজির সাথে সবটা মিলে না, কিছুটা মিলে। প্রনাউন ইংরেজিতে কয় প্রকার, 8 না 10? 8 প্রকার। আচ্ছা, ইংরেজিতে আই, উই, হি, শি, দিস, দ্যাট, দেস, দুস, ওয়ান, অ্যানাদার, ইচ, আদার, মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হো, হুইচ, হোম। এরকম যেরকম আছে প্রনাউন, বাংলাতেও বেশ কিছু সর্বনাম আছে। এটা একটু বুঝে পড়তে হবে আপনাকে, যে বাংলায় সর্বনাম কোন শব্দটা কোন অর্থে কোথায় ব্যবহৃত হয়, বাংলায় এই শব্দগুলো কোন পদে কোথায় কিভাবে ব্যবহৃত হয়। এখন আসুন, এটা হচ্ছে আপনার কাজ, নিজে নিজে পড়বেন। এই হচ্ছে আমাদের পদ প্রকরণ। আমাদের আজকের ক্লাসে পদ প্রকরণের পরে আরেকটা কি অংশ ছিল, পদ প্রকরণটা একটু রিভিশন দেব। পদ মানে কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় এক একটি পদ। আমি 5 জনকে 5টা পদ বুঝাইতে বলবো, খুব খেয়াল করে দেখুন।
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই এক একটি পদ বলে। পদ প্রথমত দুই প্রকার, একটার নাম হচ্ছে সব্যয় পদ, একটা অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর অব্যয় পদের কোনো প্রকার নাই। অব্যয় পদ চার ভাবে হয়: সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী হলো সংযোজন, বিয়োজন, সংকোচন, তিনটা কাজ করে। সংযোজন হলো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। বিয়োজন হলো প্লাস মাইনাস বা মাইনাস প্লাসে মাইনাস। সংকোচন আর বিয়োজন একই জিনিস, কিন্তু যদি বাক্য দ্বারা সংকোচ করা বোঝায় তবে তার নাম হচ্ছে সংকোচক অব্যয়। অনন্যয় অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা সারা পুরো বাক্যটা স্বাধীন, তার নাম হচ্ছে অনন্যয় অব্যয়। একটা শব্দ দ্বারা যদি উপসর্গের মতো কাজ করা বোঝায় তবে তাকে বলে অনুসর্গ অব্যয়। এরপরে কি আছে? অনুকার। চার ধরনের আওয়াজকে অনুকার বলি: মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি এবং কাল্পনিক ধ্বনি। এই চার ধরনের ধ্বনিকে বলি অনুকার অব্যয়। শেষ। এরপরে আসুন ক্রিয়াপদ। একটা শব্দ দ্বারা কাজ করা বোঝাইলে ক্রিয়া, যদি বাক্যটা শেষ হয় সমাপিকা ক্রিয়া, আর বাক্য যদি শেষ না হয় অসমাপিকা ক্রিয়া। একটা কর্ম থাকলে অকর্মক ক্রিয়া, দুইটা কর্ম থাকলে বাক্যে দ্বিকর্মক ক্রিয়া, কোনো কর্ম না থাকলে অকর্ম, একটা থাকলে সকর্মক, দুইটা থাকলে দ্বিকর্মক, কোনো কর্ম না থাকলে অকর্মক। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে তাকে বলে সম ধাতুজ কর্ম। এরপরে আসুন একটা বাক্যে যখন পাশাপাশি দুটি ক্রিয়া থাকে, যৌগিক ক্রিয়া, একজনে বলে দেয় আরেকজনে কাজ করে, তার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা অনুকারের পরে আকার যুক্ত হলে নাম ধাতুর ক্রিয়া। আকার নাই, মৌলিক ধাতু আছে, তার নাম মিশ্র ধাতুর ক্রিয়া। বিশেষ্য মানে কোনো কিছুর নাম। এই নামটা হতে পারে পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সেটার নাম হচ্ছে কি, যে কোন শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে, এই শব্দটা একটা বুঝতে হবে। কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল, কোনটা অ্যাবস্ট্রাক্ট। এরপরে আসুন বিশেষণ। যে শব্দ দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তার নাম বিশেষণ। বিশেষণ দুই প্রকার: নাম বিশেষণ, ভাব বিশেষণ। বিশেষ্য এবং সর্বনামের দোষ বা গুণ বোঝালে নাম বিশেষণ। বিশেষণ, অব্যয়, ক্রিয়া ও বাক্যের দোষ বা গুণ বোঝালে ভাব বিশেষণ। সর্বনাম মানে বিশেষ্যের পরিবর্তে যে অবশ্যই দশভাবে হয়, এই হচ্ছে সর্বনাম। পদ প্রকরণ। পদ প্রকরণ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বা মোটামুটি পড়লে পারবেন কিনা, আপনার কনফিডেন্স কি বলে? আপনার কনফিডেন্স কি যে পদ প্রকরণ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপনি খুঁজে বের করতে পারবেন কিনা? আমি তো পারবো এতক্ষণে স্যার, আর পড়াইলাম, এক দেড় একবার ঘন্টা সময় পড়লে মনে লেগেছে। হয় সহজ হয়ে যাবে স্যার। জি, আর একবার যদি বাসায় পড়া হয় তাহলে মনে হয় স্যার পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পড়েন না কেন? পড়ি তো স্যার, চেষ্টা আচ্ছা, করি। আচ্ছা। এখানে আসুন, আমার কয় ঘন্টা সময় লাগছে পদ পড়াইতে? স্যার বিরতি বাদ দিয়ে মনে হয় স্যার 1 ঘন্টার মধ্যে আমাদের সব হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে শেষ। এখন লাস্টে যখন রিভিশন দিলাম ততক্ষণ এখন কতক্ষণ লাগলো? স্যার 5 মিনিট, তাও তাহলে লাগে নাই, আর একটু কম। 5 মিনিটও লাগে নাই। আপনারও 5 মিনিট লাগবে না, যখন আপনার বোঝা হয়ে যাবে, যখন আপনি বুঝতে পারবেন। আমি এখন র্যান্ডমলি দুই বাদ ক্রমে কয়েকজনকে ফিক্সড করে দেবো, এক একজন এক এক পদ বুঝাবেন। আমরা প্রথমে যাচ্ছি মিজানুর রহমান। আসলে কি আপনি শুনতে পাচ্ছেন মিজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি অব্যয় পদটা বলেন। অব্যয় পদ চার প্রকার: হ্যাঁ, সমুচ্চয়ী অব্যয় পদ, অনুন্বয়ী অব্যয় পদ, অনুসর্গ আর অনুকার। সমুচ্চয়ী কেমনে হয়? সমুচ্চয়ী হয় তিন ভাবে, তিন প্রকার। একটা হচ্ছে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় আর সংকোচক অব্যয়। সংযোজক অব্যয় হচ্ছে চার ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাস হচ্ছে আর মাইনাস মাইনাস সংযোজক হয়, আর বিয়োজন হয় প্লাস মাইনাস। ওকে, আর থ্যাংক ইউ, পারবেন। জোহরা, বিজয়, নাজমুন নাহার, নিশা, তিনজনকে মিউট করেছে। আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না, আপনারা আসলে ক্লাসে মেবি মনোযোগী না। তিনজনের এখানে দেখুন 2 মিনিট আগে একটা নোটিফিকেশন গিয়েছে, আস্ক টু আনমিউট, এই মর্মে। আপনারা বুঝতেই পারতেছেন না। নিশা, নাজমুন নাহার, বিজয়, জোহরা, ওনাদেরকে যে মিউট আমি করলাম, ওনারা খবরই নাই, আসলে ক্লাসে ওনারা মনোযোগীই না। আপনাদেরকে কোনোভাবে আমি ক্লাসে মনোযোগী করতে পারি না। ক্লাসটা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি আমি নাজমুন নাহার নিশা বলতেছি। আপনি একটু বলবেন জি নিশা, অনন্যই অব্যয় কেমনে হয়?
স্যার অনন্যই অব্যয়। জি। পারেন না। মরি মরি হচ্ছে হা, তারপর হচ্ছে আলবত নিশ্চয়, এগুলো বুঝালে হচ্ছে অনন্যই অব্যয় হয়। জি, এটার সংজ্ঞাটা আমি কি সুন্দর একটা সংজ্ঞা বলেছিলাম, মনে আছে? এমন স্যার একটা যে অব্যয়, সকল যে যে সকল অব্যয়টা অব্যয় ছাড়াও বাক্যের অন্য পদের সঙ্গে কোনো ভাব প্রকাশ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অনন্যই অব্যয়। কোনো অর্থ অন্য শব্দের সাথে কোনো ধরনের সম্পর্ক না রেখে নিজে নিজে উচ্চারিত হয়। তার মানে আপনারা যারা ক্যামেরা অফ করে রাখছেন ওনারা ম্যাক্সিমাম মনোযোগী না, ম্যাক্সিমাম এই মনোযোগী না। এই কতজনকে আমি মিউট করলাম, একজনও মিউট হচ্ছেন না, কোনো মতেই মিউট হচ্ছে না। মোহাম্মদ হাবিবুল্লাহ, জাকারিয়া হাবিব, মোহাম্মদ হাবিবুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে বলছেন? স্যার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে। করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আপনি একটু বলুন, অনুকার অব্যয় কয়ভাবে হয়? পারবেন? পারবেন না? বদিউজ্জামান সোহাগ। স্যার আমি তো জয়েন করলাম মাত্র, প্রি-কোড ক্লাস আচ্ছা দেখে নিতে হবে স্যার। আচ্ছা, আপনারটা দেখে নেবেন, সমস্যা নাই। নুসরাত, আজিজুল হক, বগুড়া। কি খবর আপনাদের? নুসরাত, না, আপনারা ক্যামেরাটা অফ কেন রাখেন আমাকে একটু একটু বলেন তো। দিন দুপুরে ক্যামেরাটা অফ রাখার মানে আপনি ক্লাসে মনোযোগী না। দু চারজন আছেন মনোযোগী, সবার ক্যামেরা অফ কেন থাকবে? ক্লাসে কেন বসছে? হ্যাঁ, জাকারিয়া হাবিব, ডাকলে ঘুম থেকে উঠছেন, এর আগে ঘুমাইছেন? আনমিউটে চাপ দেন। নাম সালমা আক্তার, দেখতেছি ছেলে মানুষ। হ্যাঁ, আপনি কে? হাবিব, জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একটু বলেন সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া কি, কেমনে হয়? স্যার আমি আসলে দুঃখিত স্যার, আমি ক্লাসের শুরু থেকে আজকে উপস্থিত হতে পারিনি ব্যস্ততার কারণে স্যার। ওকে, তাহলে দেখে নেবেন। সালমা আক্তার নাই, আপনাদেরকে নিয়ে বিপদ না, মহা বিপদে আছি, মহা বিপদে। এই যে একজন এসে আমার ডিস্টার্ব শুরু করছেন, স্ক্রিন শেয়ার করছেন কেন? স্ক্রিন শেয়ার করছেন কেন? এসবি ঢালি, ফাতেমা, আপনি একটু বলুন। আপনি বলুন হচ্ছে নাম ধাতুর ক্রিয়া আর মিশ্র ধাতুর ক্রিয়া। স্যার ওটা আমি বুঝি না তখন। এসবি ঢালি, জি স্যার। নাম ধাতুর ক্রিয়া আর মিশ্র ধাতুর ক্রিয়া বুঝান। স্যার নামধাতু ক্রিয়া যে যে ক্রিয়ার মাধ্যমে কোনো কিছুর নামকে বোঝায় তাকে নামধাতু ক্রিয়া বলে। বেটা, আবিষ্কার করে ফেলাইছেন। হ্যাঁ, কোথেকে আবিষ্কার করছেন? এটা কোন দেশের ব্যাকরণ? এইটা কি হিন্দি নাকি অসমিয়া নাকি ফার্সি? খালি নাম বুঝালি হলো। হ্যাঁ, এসবি ঢালি, কি ঘটনা ঘটাইছেন আপনি? হ্যাঁ, যে ক্রিয়া দ্বারা নাম বোঝাই তার নাম নাম ধাতুর ক্রিয়া। আহ, ওই যে যে অপারেশন করার সময় যে লাইট জ্বালানো হয় তার নাম অপারেশন চার্জ লাইট। হ্যাঁ, আই এম যে পিএ 5, তাহলে আমি হয়েছে PA 5 পেয়ে গেছি। হ্যাঁ, এসবি ঢালি, আপনার নিয়ে আসি মহা বিপদে। হ্যাঁ, সাইমা খাতুন বলুন বিশেষ নাম ধাতুর ক্রিয়া আর মিশ্র ধাতুর ক্রিয়া। বিশেষণ অনুকারের সাথে যদি আ যোগ হয় হ্যাঁ, তাহলে হচ্ছে নাম ধাতু, এবং জি, বিশেষণ এবং অনুকারের সাথে যদি মৌলিক ধাতু যুক্ত হয় তাহলে হচ্ছে সেটা মিশ্র ধাতু, মিশ্র ক্রিয়া। গুড। এই ডালি, এসবি ডালি, জি স্যার। শুনতে পাচ্ছেন কেমনে বলছে? স্যার এই, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয়কে নামধাতু। হ্যাঁ হ্যাঁ, আর আনা থাকলে মৌলিক ধাতু, মৌলিক ধাতু থাকলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া।
এবার বুঝছেন? মৌলিক ধাতু। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমরা পদ প্রকরণ শেষ করলাম, পদের পরবর্তী অংশে যাচ্ছি। আপনার প্রত্যেকটা অধ্যায় যখন পড়বেন খুব ঠান্ডা মাথায় একটু বুঝে বুঝে পড়বেন। যখনই পড়বেন সবাই, ওয়ালাইকুম সালাম, ইরফান। স্যার কেমন আছেন? জি ভালো আছে, আপনি এতক্ষণ পরে কোথা থেকে আসছেন? স্যার আমি স্যার একটা বেসরকারি একটা মাদ্রাসার মধ্যে স্যার চাকরিরত আছি এখন। তো আপনি স্যার যেখানে চাকরি করেন এটা হয়তো সরকারি প্রতিষ্ঠান, এই জন্য শনিবারে অফ থাকে, এই জন্য স্যার ক্লাসটা নিতে পারেন। কিন্তু স্যার আমাদেরটা বেসরকারি প্রতিষ্ঠান স্যার আর কি, যার কারণে শনিবারে ক্লাস হয়। আপনার স্যার ক্লাসটার প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি স্যার। হ্যাঁ, এটা একটু আপনি স্যার কি কি প্রতিষ্ঠানে চাকরি করেন? এমপিও ভুক্ত প্রতিষ্ঠান তো সব বেসরকারি, শনিবারে বন্ধ। আপনার এটা কি প্রতিষ্ঠান? হ্যাঁ স্যার এটা হচ্ছে স্যার একটা আমাদের একটা প্রতিষ্ঠান সরকারি স্যার, হয় নাই কোনো, সামনে হওয়ার স্যার ইয়ে আছে তো। এটা কি এমপিও না এমপিও ছাড়া? এমপিও স্যার স্যার কয়েকটা টিচার এমপিও আছে কিন্তু এইটাই চাকরি করা লাগবে না বেশি দিন, তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন, 19তম নিবন্ধনটা দিয়া একটা ভালো ভালো প্রতিষ্ঠানে ঢুকে যাবেন। স্যার যার কারণে স্যার প্রথম থেকে স্যার ক্লাসে উপস্থিত হতে পারি না, এটা স্যার খুবই কষ্ট পাচ্ছি স্যার, মনে মনে খুবই কষ্ট পাচ্ছি কষ্ট স্যার। পাওয়ার কিছু নাই, রেকর্ড ক্লাস দেখে নেবেন। স্যার তবু স্যার রেকর্ড ক্লাস দেখানো হয়েছে স্যার, লাইভ ক্লাসটা স্যার একটু মনে করেন স্যার 6টা থেকে স্যার ক্লাসটা শুরু করলে মানে পরিপূর্ণ স্যার ক্লাসটা দেখতে পারতাম কেন? একটু স্যার। ওই রেকর্ড ক্লাসে তো সবই আছে, লাইভ আর রেকর্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায় কোন? স্যার তো স্যার লাইভে থাকলে স্যার একটু আপনার থেকে স্যার বিভিন্ন কিছু শেয়ার করতে পারি স্যার, যার কারণে নিজে আর্লি জানতে পারি স্যার আর কি, রেকর্ড ক্লাসটা দেখে এগুলো স্যার একটা সময় বাইর করতে হয় আবার। আচ্ছা এখন আসুন, থ্যাংক ইউ। এই লাইভ ক্লাস মারা মারা লাগে, একজন কমেন্টে লিখছেন স্যার লাইভ ক্লাস মারা লাগে। হ্যাঁ, লাইভ ক্লাসে মারা কি, আমি এখানে কথা বলি ওইখানে তো কথাই বলি। হ্যাঁ, এতটুকুই তো, আর তো কিছু না। আচ্ছা তবু স্যার একটু স্যার আপনার সঙ্গে সেটা স্যার ওইদিন বলছিলেন তো, আমাদের শেয়ার করছিলেন আপনি এতে ওইখান থেকে চাকরি থাকেন, এই জন্য যে কোনো সময় ক্লাস নিতে পারেন না, এটা স্যার আমি বুঝছি আমরা। তো স্যার তবু একটু স্যার চেষ্টা করবেন আর কি স্যার, মানে শনিবার থেকে থাকলে স্যার মানে 4টা থেকে স্যার যদি ক্লাসটা হয় আপনার, আমরা সবাই স্যার একটু ভালোভাবে আপনার ক্লাসটা থাকতে পারবো, আচ্ছা, আমি চেষ্টা করবেন উপস্থিতি স্যার। জানাবো। ওকে ঠিক আছে ইরফান, এখন আসুন 4টা থেকে প্রতিশব্দ। জি স্যার। প্রতিশব্দ এটা আপনারা মুখস্থ করবেন। প্রতিশব্দ যেমন অদমর্ণ, সন্ধি পড়াছিলাম আপনাদেরকে। জি স্যার। উত্তমর্ণ, অদমর্ণ। উত্তমর্ণ মানে ঋণ দাতা, যে ঋণ দেয়, উত্তমর্ণ। আর হচ্ছে অদমর্ণ মানে ঋণ গ্রহীতা। উত্তমর্ণ গ্রহিতা যে মানে যে দেয়, আর অদমর্ণ মানে যে নেয়। একটা হাত উপরে, একটা হাত নিচে। ইসলাম ধর্মে একটা হাদিস আছে, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আল্লাহ রাস্তা খালি দেও দেও দেও, এটা নিচে। নেও নেও নেও, এটা হচ্ছে উপরে। একটা হচ্ছে উত্তমর্ণ, একটা হচ্ছে অধমর্ণ। অর্থগুলো বুঝে পড়বেন, কখনোই ভুল করবেন না, এটা আমার কাজ না। অত্যাহিত অতি অনিষ্ট বা সর্বনাশ, অত্যাহিত। অবিরাম সুন্দর, আষাঢ় প্রবল জলপ্রাত, অলিক অসত্য বা মিথ্যা, অতিশয় সদাশয়। কোনটার প্রতিশব্দ কি? আশিস, আশীর্বাদ। এমন আশিস, আশিস নিয়ে একটা নজরুলের একটা গান আছে না, করো আমায়, হ্যাঁ এমন আশীর্বাদ করে। ইত্তেফাক সম্প্রীতি, ইনকিলাব বিপ্লব, উড়াজাল মাকড়সার তৈরি জাল। এটা আপনারা নিজেরা পড়বেন, এটা আমার কোনো কাজ না। এটার নাম হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ যা আছে সব নিজেরা পড়বেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, যদি কোনো কারণে কোনোটা প্রশ্ন বাদ যায়, সেক্ষেত্রে আপনারা বিগত বছরের প্রশ্নগুলোর প্রতি খুবই গুরুত্ব দিবেন, খুবই গুরুত্ব দিবেন। শিকড় শব্দের অর্থ কি? 18তম শিক্ষক নিবন্ধনে আসছে, জলকণা। এটা মুখস্থ করা ছাড়া কোনো মতে উত্তর দেওয়া সম্ভব না, যে শিকড় শব্দের অর্থ তার জলকণা। বলুন। প্রতিশব্দ মানে কি শব্দের অর্থ? জি প্রতিশব্দ মানে কি শব্দের অর্থ? জি, প্রতিশব্দ যেমন মানে অর্থ, একই অর্থের শব্দের অর্থ শব্দ। আর বিপরীত শব্দ হচ্ছে ঠিক উল্টা, দিনের উল্টাটা, বিপরীত রাত। আর হ্যাঁ, সমার্থক শব্দ হচ্ছে সমান অর্থের শব্দ, জি সমান অর্থ মানে একই অর্থে। একই অর্থ। জি, সঞ্চয়, সঞ্চয় একটা নাম হচ্ছে কি? অপচয়। সঞ্চয় করছেন মানে 100 টাকা বেতন পান, 90 টাকা খরচ করে 10 টাকা সেভ করেছেন। অপচয়, 100 টাকা বেতন পান, আর 10 টাকা অতিরিক্ত, 90 টাকা খরচ করলে চলে, অতিরিক্ত 10 টাকাও খরচ করছেন, এটার নাম হচ্ছে অপচয়। আচ্ছা, উন্নত, অবনত, উৎকর্ষ, অপকর্ষ, এটা শুধুই আপনার কাজ। স্যার বুঝা যাবে স্যার, ইনশাআল্লাহ বিষয়ের সাথে স্যার বুঝা যাবে। এটা হচ্ছে আপনার কাজ। এখন আপনাদের কাজ হচ্ছে বাসায় বসে ঠান্ডা মাথায় লেকচার শিট শেষ করা, পরবর্তী ক্লাসের আগে যে কোনো মূল্যে শেষ করবেন। আর লেকচার শিটের গ্রামার অংশ বোঝার পর আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই অংশগুলো।
হোমওয়ার্কের মধ্যে যেগুলো বিগত বছরের প্রশ্ন মনে রাখবেন, সরাসরি প্রশ্ন কমন পাবেন এখান থেকে। হুবহু প্রশ্ন গিয়ে দেখবেন কমন। নিবন্ধন পাশ করার প্রধান হাতিয়ার হচ্ছে আমাদের এই অংশ। বঙ্কিম যদি যখন বিপরীত পড়বেন তখন আগে তার অর্থটা বুঝতে হবে। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম মানে বাঁকা, এর বিপরীত হচ্ছে ঋজু। চন্দ্র মানে চাঁদ, এর বিশেষণ কোনটি? চান্দ্র। শিকর অর্থ কি? জলকণা। ভূত শব্দের বিপরীত কোনটি? ভবিষ্যৎ। ভূত মানে বর্তমান। আমরা বলি না ভূত পূর্ব অধ্যক্ষ, মানে এখনের চেয়ে আগে যা ছিল, বর্তমানের আগে। ভূত পূর্ব মানে ফরমার ইংরেজিতে বলে। অলিক, অলিক শব্দের অর্থ সত্য, সরি মিথ্যা, এর বিপরীত হচ্ছে কি? সত্য। বিবর শব্দের অর্থ কি? গর্ত। আমরা বলি না মুখ বিবর, হা, মুখের ভিতরে একটা গর্ত আছে, গর্ত, বিবর। এই শব্দের অর্থগুলো আপনাকে নিজেরা মুখস্থ করতে হবে, এটা আপনার কাজ। তাহলে বাংলা কি অনেক কঠিন? না স্যার। বাংলায় সহজ। তাহলে নিবন্ধন পাশ করা কি অনেক কঠিন হবে? না স্যার। যদি আপনি চেষ্টা করেন, মানুষের চেষ্টার বাইরে দুনিয়াতে কিচ্ছু নাই। মানুষ যা চায় তাই পাই। স্যার এই যে নিবন্ধন লিখিতর জন্য স্যার সমাজ বিজ্ঞান সাবজেক্টটা বিএসএস ডিগ্রি থেকে কমপ্লিট করার পরে স্যার সমাজ বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে রিটেন প্রস্তুতি নিলে ওখানে কি অনেক কয়টা অধ্যায় বা চ্যাপ্টার বা আরো বই পড়তে হয় নাকি একটাই বই? আপনি কি ডিগ্রি করেছেন না স্নাতক করেছেন? ডিগ্রি করছি স্যার বিএসএস। বিএসএস, আপনার 300 নম্বরের সাবজেক্ট কি কি ছিল? নাম্বারের সাবজেক্ট তো অনেক কয়টা আছে স্যার, কোনোটা 400 আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান আছে, তারপরে যে সমাজ বিজ্ঞান, সিভিক এক এডুকেশন। রাষ্ট্রবিজ্ঞান, দুইটা তিনটা সাবজেক্টের নাম বলুন, কোন তিনটাই 300 নম্বর ছিল? স্যার আপনাকে আমি মেসেঞ্জারে দিয়েছিলাম ছবিটা যে আচ্ছা, আমাকে আমি দেখে তো বললেন, আমি ভুলে গেছি। জি স্যার আমি একটু আগে মেসেজ এক মিনিট ফাতেমা লিখছেন, শীট পরীক্ষায় শীটে লিখছেন 8 প্রকার। 8 প্রকার না, পদ 5 প্রকার। 9, 10 এর পুরাতন বোর্ড বই পড়বেন ফাতেমা। রুকসানা লিখছেন 18 সালে বইটা হবে, জি হবে। SD রাকিবা খাতুন লিখছেন, আপনার ক্লাস না করতে পারলে খুব খারাপ লাগে। কেন? রাকিবা হাত তোলেন, কেন খারাপ লাগে? আর কেন আপনি করতে পারতেছেন না, ঘটনা কি? এটা একটু হাত তোলেন। আচ্ছা, স্যার এই ফাঁকে একটু কথা বলে নেই স্যার। একজন লিখছেন আমাদের আপনি আমার কমেন্ট পড়েন না। জি বলেন বলেন। স্যার থ্যাংক ইউ। ওই যে আমাদের শব্দের পড়াইছিলেন স্যার, দেশি শব্দ বিদেশি শব্দ। তো এখানে স্যার আমাদের যে মনে রাখার টেকনিকে কিছু দেয়া আছে টেকনিক, আর পরবর্তীতে অনেকগুলো শব্দ দেয়া আছে। তা আমাদের কি যা যা দেয়া আছে সবই মুখস্থ করতে হবে স্যার, নাকি শুধু টেকনিকটা পড়লেই হোক? টেকনিক এবং যা দেয়া আছে তার চেয়ে বড় কাজ পিছনের প্রশ্নগুলো ভালো করে পড়বেন, ওখান থেকে প্রশ্ন কমন আসবে আপনাদের। আচ্ছা তবে আসসালামু ঠিক আলাইকুম আইডিয়া স্যার। রাখবেন। ওয়ালাইকুম সালাম, রাকিবা। জি স্যার, আপনার ক্লাসটা আজকে প্রথম থেকে করতে পারিনি। আমার খুবই খারাপ লাগছে, আমার ছোট বাচ্চা আছে তাই। কিন্তু মানে আপনার ক্লাসটা এত ভালো লাগে, না দেখতে পারলে মানে এই অল্প সময় দেখে ভালো লাগছে না। আর রেকর্ড ক্লাস দেখলে সেরকম ভালো লাগে না, লাইভ বেশি ভালো লাগে। স্যার আচ্ছা, ক্যামেরা অন থাকে বাচ্চার জন্য, কিন্তু মানে ছয়টা ক্লাসে আমি খুব মনোযোগী থাকি আপনার ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। 6টা সাবজেক্ট আছে স্যার, মানে 6 সেমিস্টার আছে। আমার এটা বলছি না, আমি বলছি 300 নম্বরের কোন কোন সাবজেক্টে 300 নাম্বার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হোক। এখানে আর তো আমার এখানে 20টা সাবজেক্টের 1 2 করে আছে, সব 100 100 করে দেখাচ্ছে। আচ্ছা, আপনি আমি আমাদের মেসেঞ্জারে দিয়েন, আমি ভুলে গেছি, এটা বোঝা মুশকিল, না দেখে বলা যাবে না। বুঝতেছি না আপনার তাহলে বিষয়টা। যদি স্যার আমিও বুঝতে, তাহলে আমি রিটেনের প্রস্তুতি নিতাম স্যার, যদি আমি বুঝতে পারতাম যে এটা আচ্ছা, আপনি কি আমাকে জানি একটু কি স্যার দেখায়েন, দেখি আপনি রাত্রে 10টার পরে যোগাযোগ রাখেন। ওকে, এরপরে আসুন সাইমার বিষয়টা গেল। আর বিসি নিবন্ধন প্রিলি পাশ করা অনেক বেশি কঠিন না, তবে মনে রাখবেন এই বছর 25 লাখেরও বেশি ছেলে মেয়ে নিবন্ধন প্রিলিতে পরীক্ষা আবেদন করবে, ফেল করবে 20 লাখ, আগেই বলে দিলাম। কারা এত সংখ্যক ফেল কেন, এটার কারণ আপনারা বুঝবেন কয়েকদিন গেলেই। আর আমার বিশ্বাস আপনারা যারা আমাদের বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছেন, শুধু বাংলাতে 20 পাবেন যদি একটু কথাটা শুনেন। আর যদি খালি ঘুমান ক্লাসের মধ্যে, তাইলে তো আমার কিছু করার নাই। স্যার স্যার একটা আসসালামু আলাইকুম। কথা, বিদ্যাবাড়িতে ঢুকে স্যার চাকরি পাক পাক না পাক নাই, আমরা টিউশনই স্যার চালাতে আসসালামু পারি। আলাইকুম। একজন রাশিদা, আর শেষ করুন। জি আমি বলবো স্যার। জি বলুন, স্যার শেষ আসসালামু করুন। আলাইকুম। স্যার
আপনার ক্লাসটা স্যার পুরোটাই করছি স্যার, মনোযোগ দিয়ে খুবই ভালো লাগছে, সবকিছুই বুঝছি, কিন্তু আমারও একটা ছোট বেবি আছে স্যার। যখন আপনি অনুকার অব্যয়টা বুঝাচ্ছিলেন, ওই যে 4 ভাবে যে হয় স্যার, ওটা আমি আমি লিখতে পারি না স্যার, আমি ওটা মনে করতে পারতেছি মানুষের না স্যার, ধ্বনি ওই মানুষ মুহূর্তে যত একটু শব্দ মনোযোগ। করতে পারে, জীবজন্তু যত শব্দ করতে আচ্ছা পারে, বস্তু যত শব্দ করতে পারে, এরপরে অনুভব করা যায় যে শব্দগুলো, সেগুলোকে বলে অনুকার। আচ্ছা স্যার, এই 4 ভাবে হ্যাঁ, মানুষ এই আর 4টা হচ্ছে ভাব। জীবজন্তু, আর এটা কাল্পনিক। দ্বিরুক্ত বস্তু শব্দের মধ্যে লাস্টের দিকে গিয়ে দেখবেন লেখা আছে বিস্তারিত দ্বিরুক্ত শব্দে বুঝবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে, ভালো থাকবেন স্যার। জি। এরপরে হচ্ছে রুমেনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমার প্রশ্ন ছিল, ওই যে আমরা যখন বিগত বছরের প্রশ্নগুলো পড়বো, সেখানে আমাদের যিনি ম্যাথ টিচার রফিক স্যারে বলছিল যে আপনার যদি ওই এনএসআই, তারপর ওই যে আর ব্যাংক, আরেকটা কি বলছিল আমার ঠিক খেয়াল নাই। এই দুইটা 24তম প্রশ্ন যদি বিসিএস এর 25তম থেকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো যদি আমরা না পারি, উনি বলছে এগুলা বাদ দিয়ে হইলে অন্যগুলা পড়ছি। স্যার বাংলাতেও কি এটা এভাবে ফলো করব? শোনেন, বাস্তবতায় আসুন। আপনার প্রথম কাজ হচ্ছে, আপনার হাতে কি এখন, আপনি তো শুধু নিবন্ধন পরীক্ষা দিবেন, তাই না? জি স্যার, শুধু নিবন্ধন দিব। আচ্ছা, আমি প্রায় 1 ডজন চাকরি পেয়ে এরপরে এখন আমি একটা সরকারি কলেজে মাস্টারি করি। 1 ডজন সরকারি চাকরি পেয়ে আসছি, একটা দুইটা না, প্রায় 1 ডজন। এতগুলো চাকরি পাওয়ার পিছনে আপনি যেভাবে বলছেন, আমি কখনো এইভাবে আলাদা করে পড়ি নাই। এটা নিবন্ধনের জন্য, এটা আইবি এর জন্য, এটা বিসিএস এর জন্য, এটা ব্যাংকের জন্য, এটা বাংলাদেশ ব্যাংকের জন্য, বাংলাদেশ ব্যাংকে চাকরি পেয়ে আসছি। এখন যেটা বলতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে নিবন্ধন এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার প্রশ্নগুলো সিলেবাসের বাইরে থেকে করে না, অল্প কিছু করে। তবে সেটা কোথা থেকে করে সেটা আমরা বুঝতে পারি। যেমন গত বছর সিলেবাসে সাহিত্য ছিল না, আমরা জোর করে বাচ্চাদেরকে সাহিত্য পড়াইছি। এখন আমরা বুক ফুলায় বলতে পারি সব প্রশ্ন আমার বাংলা কমন। আমার বাংলায় সিলেবাসে ছিল না। আপনি দেখবেন প্রত্যেকটা লাইভে কিন্তু আমি একটা কথাই বলি, বাংলায় শতভাগ কমন। এনটিআরসি ডাইজেস্ট প্লাস যত বিজ্ঞাপন আছে সবগুলোতে বলা আছে বাংলায় শতভাগ কমন, কিন্তু বাংলায় প্রশ্ন 4 থেকে 5টা সিলেবাসের বাইরে আসছে। 25টা প্রশ্নের মধ্যে যদি 5টা সিলেবাসের বাইরে থেকে আসে, এই জন্য বলবো প্রথমেই 2টা বিষয়, বিসিএস এর শুধু বিগত বছরের প্রশ্ন পড়েন, আর নিবন্ধনের প্রশ্নগুলো ভালো করে পড়েন, আর ক্লাসটা ভালো করে করেন। তাও যদি আলাদা আলাদা করে পড়তে না পারেন, লেকচার শিটের পিছনে যে প্রশ্নগুলো দেয়া আছে প্রত্যেকটা লেকচার শিটে বিগত বছরে যেখানে মন চায় সেখানে আসুক, আমার লেকচার শিটের বাংলার বিষয়ের কথা হচ্ছে, আমার প্রত্যেকটা লেকচার শিটের পিছনে যে প্রশ্নগুলো দেয়া আছে সবগুলো আপনাকে পড়তে হবে, বিগত বছরের। পড়তে হবে, পড়তে হবে, পড়তেই হবে। তবে হ্যাঁ, যদি মনে করেন স্যার আমি অন্য চাকরি পরীক্ষাও দিব, তাহলে বিসিএস এর প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। নিবন্ধনের জন্য বিসিএস এর প্রশ্ন থেকে অনেক কিছু রিপিট হয়। এই জন্য দেখবেন ডাইজেস্ট ক্লাসের মধ্যে প্রথমে 1400 প্রশ্ন দিয়ে রাখছি। প্রশ্ন কমন পড়বে না, তোর বাপে পড়বে, সরি অন্যভাবে নেবেন না, মানে এমনি মজা করলাম যে প্রশ্ন কমন পড়বে না, তাই বিসিএস এর প্রশ্ন সব দিয়ে রাখছি ডাইজেস্ট ক্লাসে। এই যে এনটিআরসি এর ডাইজেস্ট, যেটা প্রশ্ন কমন না পড়ে যাবে কই, প্রশ্ন কমন না পড়ে যাবে কই, বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে এরকম, জি স্যার। আগে আপনি প্রত্যেকটা ক্লাস এবং ক্লাসের লেকচারের শেষের অংশগুলো প্রশ্নগুলো প্র্যাকটিস করেন, এবং অতিরিক্ত কি পড়তে হবে সেটা আমি জানাবো যখন আমার ক্লাস শেষের দিকে আসবে। আর এখন আমার কাছে এত বড় বাকি আছে, সমার্থক, বিপরীত, এক কথায়, বাগধারা, এটা মুখস্থ করতে করতে আবার আপনার জীবন শেষ। এই জন্য আমি এখনই বলবো না যে বিসিএস এর প্রশ্ন আলাদা করে পড়েন। আর যেহেতু আপনারা কোচিং করতেছেন এবং আপনাদের ক্লাস নিবন্ধন পরীক্ষার বহুত আগে শেষ হবে, লাস্টের দিকে সাজেশন দিব, বলে দিব সবকিছুই। আচ্ছা, থ্যাংক ইউ বলুন। স্যার। আমি তো এনটিআরসি ডাইজেস্ট ক্লাসটা নিয়েছিলাম আগে স্যার, নতুন করে আবার আসছে স্যার, সেই ক্ষেত্রে স্যার নতুনটা না নিলে কি হবে স্যার? না, নতুনটা নেওয়া লাগবে না। নতুনটার পিছনে যে কোনো একটার পিছনে দেখবেন হচ্ছে একটা ইয়ে আছে, বারকোড আছে। বারকোডটা মোবাইলে চাপ দিবেন, নতুন বইয়ের সব তথ্য অতিরিক্ত গুলো চলে আসবে। বই কিনতে হবে না। নতুন বইয়ের পিছনে না স্যার পুরাতন বই? হ্যাঁ, ওখানে একটা বারকোড আছে, এই বারকোডটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনার বইয়ের পিছনে একটা বারকোড আছে, ওইটা দিলেও হবে। জি স্যার। ওইটাতে আচ্ছা, মোবাইলে ঠিক চাপ আছে। দিবেন, নতুন বইয়ের সব তথ্য চলে যাবে, বই কিনতে হবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর স্যার ওকে। একটা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষায় আমার 8টায় কাজ করছিলাম স্যার, 8টায় হয়েছে, কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে, সেটা বুঝতে পারিনি। এইটা যিনি পরীক্ষা নিয়েছেন ওনার সাথে কথা বলবেন, তাহলে অনেক কোনো একটা ত্রুটি আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। ওকে, মুক্তা, ফারুক। জি স্যার, ভালো আছেন? জি, ভালো আছি, বলুন। স্যার আমি জাস্ট জানতে চাচ্ছিলাম, আমরা যে ডাইজেস্ট প্লাস বইটা যদি আমি ক্রয় করি,
তো স্যার ওইটা দেখা যায় আমাদের যে অঙ্কগুলো থাকবে, যে পরীক্ষা থাকবে, আপনাদেরকে আলাদা কোনো অঙ্কের জন্য সমাধান বা ইংরেজির এরকম কোনো আপডেট কোনো বই আছে স্যার? না, তবে যারা কোচিং করতেছেন ওরা আগে শিট নেন, ডাইজেস্ট ক্লাস না পড়লে চলবে। আর যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো স্যার থাকে স্যার তাহলে শীট নিতে নিয়েছি, পারেন। আমি লেখা শীট নিয়েছি। যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে দুইটা নেন, আর যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে আগে স্যার শিট। ডাইজেস্ট ক্লাসটা এর জন্য নিতে চাচ্ছিলাম স্যার, আমি পরীক্ষাগুলো দিতে চাইছিলাম এর জন্য। এটা আপনি অফিসে একটু কথা বলে নেবেন বিস্তারিত। আসসালামু আচ্ছা আলাইকুম স্যার, স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। ফারুক, কি খবর আপনার? স্যার ভালো আছেন স্যার? জি, আমি তো ভালো আছি। আপনি এতক্ষণ পরে পর্দার আড়াল থেকে আসছেন, ঘটনা কি? 2 ঘন্টায় স্যার পর্দার আমি আড়ালে ছিলেন? প্রথমে 10 মিনিট একটু মানে ব্যস্ততা ছিলাম, এই জন্য তারপর থেকে ক্যামেরা অন করছি স্যার। আপনি তো প্রথমে আমি রবীন্দ্রনাথের থিওরি ফলো করছেন। খাতা কলম নাই, চেয়ার টেবিল নাই, ঘর বাড়ি নাই, গাছের নিচে বসে সবই পড়তেছেন। আছে স্যার, এই যে সবই আছে, ও কোট আচ্ছা বই নিয়ে আচ্ছা আমি বসে আসলাম। আচ্ছা, রবীন্দ্রনাথের বিশ্বভারতীর মতো হয়ে গেছে। আপনার স্কুল হচ্ছে না খোলা আকাশের নিচে। না স্যার, এখানে একটু আছে স্যার। আমি প্রথমে আপনাদের ডাইজেস্ট প্লাসটা নিয়েছি, তারপর পরে এনটিআরসির যেটা বইটা সেটা নেওয়ার পর এখন শীট ধরে টিচাররা ক্লাস করাচ্ছে। এই হ্যাঁ, শীটের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সাবজেক্ট ওয়ারি অনেক বিষয়, যেটা সাবজেক্টের বাইরে অন্য মানে পার্টস অফিসের বিষয়টা দেখা যাচ্ছে যে রাইট ফ্রম ভার্বের কোশ্চিন এই ইয়াকের মধ্যে ঢুকাই দিছে। দেওয়ার কারণে এখন আমাদের তো প্রথমেই ডাইজেস্ট গাইডটা নেওয়ার কারণে পরে আর শীটের থেকে নেওয়া হচ্ছে না, সুতরাং এটা একটা মানে বিভ্রান্তকর হচ্ছে স্যার। তারপরে মানে আমাদের যে বিদ্যাবাড়িতে যে ইয়াক আছে, সেন্টার আছে, সেই সেন্টার থেকে নিয়মিত মানে যথা টাইমেই আমাদেরকে মেসেজ দেওয়া হয় না, কয়টায় ক্লাস হবে কি হবে। কোন দেখা যায় যে 3টায় ক্লাস আছে, 12টার সময় আমাদেরকে মেসেজ দিচ্ছে দিন 12টায়। এটা দুঃখজনক। তবে অ্যাপসে আগের দিন থেকে জানবেন, এটা শুক্রবারে দুঃখজনক। স্যার আমি আপনাকে আরেকটা কথা বলি স্যার, এই গত শুক্রবারে একটা ইরফান স্যারের ক্লাস মানে বিজ্ঞান ছিল, সেখানে আমি কোনোভাবেই পাসওয়ার্ড পারিনি স্যার। শেষে অনলাইনে ওদেরকে যোগাযোগ করে ওনারা আমাকে এক্সট্রা ভাবে আবার পাসওয়ার্ড এবং পাসকোড এবং জুম আইডি দিল সেদিন নাকি 20 মিনিট যাওয়ার পর। আমরা আমাদের আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ বলতে পারবে, আমি শিক্ষক হিসাবে আমার কাজ শুধু ক্লাস নেওয়া। তবে ফারুক হোসেন যে কথাটা বলছেন, যে বিব্রত বোধ করছেন লেকচার শিট এবং হচ্ছে গাইড নিয়ে, বারবার বলছি। এখন স্যার আরেকটা বিষয় স্যার, রফিক স্যার বলছে যে আমাদের শীটের মধ্যে অনেক কিছু ভুল আছে, তারপরে মানে জিয়াদ স্যারও বলছে আমাদের সমস্যা আছে, ওটা কারেকশন হচ্ছে। তারপরে আমি আর চিন্তা করতেছি যেহেতু ডাইজেস্ট প্লাসটা প্রথমে নিছি, এখন ওটা এখনো কারেকশন হয়নি, সুতরাং আবার কবে কারেকশন হবে এটাও তো আমি একটু ওটা নেওয়ার পর আমি এখন আপাতত পিডিএফ থেকেই পড়তেছি স্যার, আর ডাইজেস্ট প্লাসটাই ফলো করতেছি, কিন্তু খুবই একটু মানে আমি ডাউট হচ্ছে। আমি আমার সাবজেক্টে যেটা বলবো সবার জন্য, এটা সবাই শুনেন। আপনি আগে লেকচার শিট পড়েন, ডাইজেস্ট প্লাস লাস্টে যখন আমাদের কোচিং বন্ধ হয়ে যাবে তখন জি স্যার। ডাইজেস্ট প্লাস আপনি বাংলা টোটাল, আমি কথা দিলাম আপনি 7 দিনে বই রিভিশন দিতে পারবেন। এই মাথা থেকে ওই মাথা সব রিভিশন দিবেন মাত্র 7 দিনে। ডাইজেস্ট প্লাসের বাংলা অংশ হাত দেওয়া দরকার নেই। পারলে ডাইজেস্ট প্লাস থেকে বাংলা অংশের বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো শুধু পড়ে রাখেন, আর কিচ্ছু বাংলা ঢুকবেন না, বাংলার জন্য ঢুকবেন না। আপনি বাংলার জন্য ক্লাস করেন, ক্লাসের লেকচার শিট গুলো ফলো করেন বাংলার জন্য। 9, 10 বোর্ড বইটা পড়েন। মানুষ মাত্রই নয়, কোরআন শরীফ ছাড়া পৃথিবীর কোনো বই নাই যে বলতে পারবে আমার বইয়ে ভুল নাই। না না ঠিক আছে স্যার। তাহলে আমাদের বইও ভুল আছে, লেকচার শিটেও ভুল আছে, 9, 10 বোর্ড বইও ভুল আছে। সব ভুল 2-4টা থাকবেই। বাংলায় ভুল তুলনামূলক কম লেকচার শিটে, আর সলভ ক্লাসে ভুল থাকলে আমি সেটা সমাধান করে দিব। এখন আপনাদের কাজ হচ্ছে বাংলা অংশের জন্য ডাইজেস্ট যাদের কাছে আছে না পড়ে বোর্ড বই এবং হচ্ছে আমার লেকচার শিট দুটা ফলো করবেন বাংলার জন্য। আর বাংলায় 20 পাওয়া লাগবে আপনারে, 40-এ পাস, বাংলায় 20 আমি আপনাকে পাওয়াতে চাই, যদি আপনি চান সাথে। স্যার আর একটা কথা বলি, আমি এখন সহকারী হিসাবে ভাইবা ইনশাল্লাহ এনটিআরসি 18তম দিব স্যার, দোয়া রাখবেন। এরপর আমি এখন পূর্বাশকের জন্য চিন্তা ভাবনা করতেছি মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ। আরবি স্যার। আচ্ছা, আপনি যদি প্রভাষক হিসেবে জয়েন করতে পারেন এই জীবনে আর পিছনে ফিরতে হবে না, সমাজে একটা মান সম্মান নিয়ে আপনি তাকাতে পারবেন। আমার আব্বা হচ্ছে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, তো আমি বাস্তবতাটা বুঝি। তো সহকারী শিক্ষক হিসেবে যারা আছেন সবার স্বপ্ন, যদি এমপিও ভুক্ত শিক্ষকে জয়েন করেন অবশ্যই প্রভাষকে জয়েন করার চেষ্টা করবেন যাদের সাবজেক্টের মিল আছে। অবশ্যই যতদিন না প্রভাষক হতে পারবেন ততদিন শান্তির ঘুম বাদ। কারণ স্কুলে শিক্ষকতা করলে শান্তি পাবেন, কিন্তু কলেজে শিক্ষকতা করলে একটু বেশি শান্তি পাবেন। বলুন স্যার, ওই যে একটা প্রশ্ন ভুল পাচ্ছি স্যার, সেখানে কি চার্জ দেওয়া যাবে না ওটা ছেড়ে দিব স্যার? কোনটা? একটা প্রশ্ন যদি ভুল থাকে প্রশ্নপত্রে স্যার,
ওইটা এটা কি স্যারকে ওটা কি দেখাবেন আপলোড আগে, দেওয়া পরে পরে বাদ দেওয়া বা রাখা এটা পরে বুঝবেন, আগে স্যারকে ক্লাসে দেখাবেন, ক্লাসে আসেই ওই ছবিটা তুলে ওইটার ছবিটা তুলে আপনি কমেন্ট বক্সে দিয়ে দিবেন স্যারকে, স্যার এটা দেখে বলে দিবে যে এটার ঘটনা কি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আগে স্যার এই প্রশ্নপত্র যদি হয় স্যার পরীক্ষায় ফাইনালি। জি পরীক্ষার সময়টা আরো পরে বলবো, এখনই না, এখন বললে এগুলো মাথায় ঢুকবে আর পারবেন না, ওটা ঠিক আছে ফাঁকিবাজি স্যার, বুদ্ধি আছে। পরীক্ষার আগে আপনাদের যত পরামর্শ আছে সব দেবো ফ্রিতে, ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের লেকচার শুধু পদ 5 প্রকার ভালো করে পড়ুন, পিছনের প্রশ্নগুলো পড়ুন, সমার্থক বিপরীত শব্দগুলো ভালো করে পড়ুন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।